স্বাগত জানাচ্ছি আমেরিকান পোস্টের নিয়মিত আয়োজন আমেরিকান পোস্ট পডকাস্টে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, বিনোদন সহ সারা বিশ্বের নানাবিধ আলোচিত ইস্যু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকে আমাদের আলোচনায় থাকছে বাংলাদেশের নির্বাচন এবং আমার সাথে আলোচনার জন্য অনলাইনে এই মুহূর্তে যুক্ত হয়েছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিব। ডক্টর মির্জা গালিব, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য, এবং যেই দর্শকরা আমাদের এই প্রোগ্রাম দেখবেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। জি। ডক্টর মির্জা গালিব, রাজনীতি নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবো, এটাই আমরা আসলে শুরুতে বলছিলাম। বাংলাদেশের রাজনীতি কিংবা আর 2 সপ্তাহ পরে নির্বাচন, বর্তমান রাজনীতিতে খুব আলোচিত যেই শব্দটা এই মুহূর্তে আসলে শুনতে পাচ্ছি, সেইটা নিয়ে আমি শুরু করতে চাই। সেটি হচ্ছে গুপ্ত শব্দটা খুব শোনা যাচ্ছে ইদানিং। এটা আসলে আগে আমরা শুনিনি। এটা মূলত আমরা ধারণা করতে পারি যেটা আসলে জামাত শিবিরকে ট্যাগিং করেই বলা হচ্ছে। আগে যে বিষয়গুলো একটু হয়তো বা জামাত শিবিরকে ট্যাগিং করা হতো, রক কাটা থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো, সেগুলো এখন খুব একটা শুনি না। গুপ্ত গুপ্ত বারবার শুনতে পাচ্ছি। আহ এটার পক্ষে বিপক্ষে আসলে আপনার মূল্যায়নটা কি? আচ্ছা, আমার আমার মনে হয় এটা এটা ইন্টারেস্টিং। সেটা হলো যে বাংলাদেশে জামাত এবং শিবিরের রাজনীতিকে একটা লম্বা সময় আপনার গণতান্ত্রিক স্পেস দেওয়া হয় নাই, এবং এই গণতান্ত্রিক স্পেস না দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে প্রায় মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি প্রায় সবাই ছিল। আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল। আমি ক্যাম্পাসে যখন ছিলাম ছাত্র হিসাবে, ছাত্র শিবিরের গণতান্ত্রিক রাজনৈতিক স্পেস ছাত্রলীগও দেয় নাই, ছাত্রলীগ দলও দেয় নাই। তো এরকম একটা সিচুয়েশন ছিল। তো সেই গণতান্ত্রিক স্পেসটা যে ছিল না, সেটা পরিবর্তনটা কিছুটা শুরু হয় 2001-এ, যখন আপনার জোট গভর্নমেন্ট হলো, বিএনপি এবং জামাত একসাথে আপনার সরকার গঠন করলো। মূলত বিএনপির গভর্নমেন্ট ছিল, জামাতের 2জন মন্ত্রী ছিলেন 60 জনের মধ্যে, তো অল্প একটু পার্টিসিপেশন ছিল। তো সেই জায়গাটাতে আপনার প্রথম পরিবর্তনটা শুরু হয়। এরপরে যখন আমরা আবার 2008-এর নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ আসলো, তাদের প্রথম টার্মটা কিছুটা নর্মাল ছিল, কিন্তু তারপরে আপনার 14 নির্বাচন, তারপর 18 নির্বাচন, এই নির্বাচনগুলো তারা একেবারে সোজা সাপটা দিনে দুপুরে চুরি করছে, এবং এর মধ্য দিয়ে তারা গণতান্ত্রিক স্পেস থেকে বের হয়ে গেছে কমপ্লিটলি। এই গণতান্ত্রিক স্পেস থেকে তাদের বের হয়ে যাওয়ার প্রক্রিয়ায় জামাত এবং ছাত্র শিবির তাদের প্রধান টার্গেট ছিল। এবং মুক্তিযুদ্ধকে সামনে রেখে, তারপর হচ্ছে আপনার যুদ্ধ অপরাধীদের যে ট্রাইব্যুনাল, যেটা একটা বায়াস ট্রাইব্যুনাল ছিল, ফেয়ার আপনার জাজমেন্ট সেখানে হয় নাই, এই প্রক্রিয়াটাকে জামাত শিবিরকে রাজাকার ইত্যাদি ইত্যাদি ট্যাগের মধ্য দিয়ে তারা এমন একটা স্পেস তৈরি করছে, যে এই স্পেস ইভেন বিএনপিরও গণতান্ত্রিক স্পেস ছিল না। তো এখন আপনার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যে রাজনৈতিক স্পেসটা তৈরি হয়েছে, সেখানে আপনার জামাত শিবির আবার হচ্ছে মেইন স্ট্রিম রাজনীতিতে ফেরত আসছে। আপনি যদি দেখেন যে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির জয়লাভ করছে, জামাত এখন এই নির্বাচনে আপনার বিএনপির সাথে প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল। তো এই যে নতুন স্পেস, এই নতুন স্পেসে জামাত এবং শিবিরের যে প্রেজেন্স, এই প্রেজেন্সটা আমার কাছে মনে হয় যে মেনি পিপল, মেনি পলিটিক্যাল অ্যাক্টরস, তারা এটাকে একটা গণতান্ত্রিক স্পোর্টিং মানসিকতা থেকে মেনে নিতে পারতেছে না। তো না মেনে নিতে পারলে কি করতে হবে? আওয়ামী লীগের মতো আবার এক ধরনের ট্যাগিং করতে হবে। তো এখন নতুন করে তো রাজাকার ট্যাগিং করে আপনার খুব বেশি সুবিধা পায় না, যেহেতু তরুণ প্রজন্মের একটা বিশাল অংশ আপনার এই ট্যাগিংকে অলরেডি ডিফাই করছে। তো সেই জায়গা থেকে একটা নতুন ট্যাগিং শুরু হয়েছে, যে এরা গুপ্ত ছিল। তো আমার কাছে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে এই ট্যাগিং কিছুই মিন করে না, রাদার দেন যে আপনি তাদেরকে শুধু ট্যাগিং করতে চান। আপনি আমার বলেন যে এটা তারা কি মিন করে, তাই না? ধরেন যে গুপ্ত জামাতকে আজকে থেকে বাংলাদেশে রাজনীতি করে, 1991 সালে যখন গণতন্ত্র শুরু হয়েছে, সে গণতান্ত্রিক রাজনীতিতে জামাত অংশগ্রহণ করছে না? তারা পার্লামেন্টে ছিল না? 2001 থেকে 2006 পর্যন্ত তারা পার্লামেন্টে ছিল না? ছাত্র শিবির ক্যাম্পাসে রাজনীতি করতে পারে নাই, কিন্তু ক্যাম্পাসের বাইরে তো রাজনীতি করছে। ছাত্র শিবিরকে কি এই দেশের মানুষ চিনে না? তাহলে গুপ্ত অ্যাকচুয়ালি কি মিন করে, রাদার দেন যে আপনি জামাত এবং শিবিরকে ট্যাগিং এর মাধ্যমে তার গণতান্ত্রিক অধিকারের উপর আবার হস্তক্ষেপ করতে চাইতেছেন? আপনি মিউট, আপনাকে আনমিউট হইতে হবে। আমি খুবই দুঃখিত। বিএনপি যে অভিযোগটা করছে যে জামাত শিবিরকে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে থেকে হচ্ছে রাজনীতি করতে হয়, এটা তো সত্যি যে গত 15 বছরে বাংলাদেশের যে প্রেক্ষাপট ছিল, বিএনপিকে বিএনপি হয়ে রাজনীতি করতে হয়েছে, কিন্তু জামাত শিবিরের অনেক কর্মীকে কিংবা অনেক সমর্থনকারীকে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু আসলে জামাত শিবির পরিচয় নিয়ে রাজনীতি করেননি, না, করতে পারেনি। এটা এটা সেইটা তর্কে আমি যাব না, কিন্তু দেখেন করেননি। অপলা, এটা বিএনপিও করেছে, তাই না? আপনি, আমার এখনো মনে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য, যে উনি কান্না করতেছিলেন এবং বলতেছিলেন যে আমি যখন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যাই,
অনেক লোক আমার সালাম দিয়ে আসে, বলে যে স্যার আমি ছাত্র দলের রাজনীতি করতাম, এখন ঢাকা শহরে এসে রিক্সা চালাইতে হইতেছে, আমি গ্রামে যাইতে পারতেছি না। তো এরকম বক্তব্য আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে দিচ্ছেন, আমার এখনো মনে আছে। আমি এক্স্যাক্টলি আপনাকে মানে কোন জায়গায় কবে এটা আমার মনে নাই, কিন্তু আমি নিজে শুনছি, ওনার বক্তব্য আমার মনে আছে। আমি নিজে আমি এবং সেদিন ওই প্রেস কনফারেন্স আমি নিজে উপস্থিত ছিলাম। তাহলে আপনি আপনি বলেন, এই যে উনি বলতেছে ছাত্র দলের ছেলেরা এখন ঢাকায় এসে রিক্সা চালায়, গ্রামে থাকতে পারতেছে না, এটা কি এক ধরনের আপনার নিজের পরিচয় গোপন করে থাকা না? এই যে আপনার খালেদা জিয়ার খুব সম্ভবত উপদেষ্টা বা পিএস ছিলেন হারিছ চৌধুরী, উনি মৃত্যুবরণ করছেন গুপ্ত থাকা অবস্থায়, গোপন থাকা অবস্থায়, ওনার পরিচয় দিতে পারেন নাই। উনি কই ছিলেন কেউ জানে না, সবাই জানতো উনি বিদেশে পলায় গেছেন, কিন্তু উনি ঢাকাতেই ছিলেন, তাই না? এবং এটা নিয়ে প্রচুর লেখালেখি কিন্তু হয়েছে আপনার। বিএনপির কর্মীদেরকে তো আমরা আওয়ামী লীগ পরিচয় নিয়ে রাজনীতি করতে দেখিনি, যেটা শিবিরের অনেক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা আওয়ামী শিবিরের লীগ পরিচয় আওয়ামী লীগের রাজনীতি করে, তারা ছাত্রলীগ হয়ে রাজনীতি করেছেন। শিবিরের কয়জনের ব্যাপারে আছে আপনি আমার স্ট্যাটিস্টিক্স দেন। শুধুমাত্র আপনার হচ্ছে ফরহাদের ব্যাপারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল যে ডাকসুর জিএস, ফরহাদের একটা কমিটিতে থাকার ব্যাপারে একটা একটা কথা হয়েছে। এর বাইরে আপনি স্পেসিফিকলি আর কাউকে পাবেন না যারা ছাত্র শিবিরের কোনো কমিটিতে, যেমন ফরহাদও ছিল না। ফরহাদের নাম যেটা হয়েছে সেটা নিয়ে ওরা একটা এক্সপ্লেনেশন দিচ্ছে যে ও কোনো কমিটিতে ছিল না, একটা কমিটিতে বোধহয় ওর নাম দিচ্ছে, সেটা ওরা জিজ্ঞেস না করে দিচ্ছে। এখন দেখেন, এই প্রশ্নটার যদি আমি মিনিমাম মেরিট দেখতে চাই, তাহলে মেরিটটা যেভাবে আসে সেটা হলো যে ছাত্র শিবির মূলত একটা লার্জ অ্যামাউন্ট অফ স্টুডেন্টরা করে। ছাত্র দলের রাজনীতিতে আপনি যেটা দেখবেন সেটা হলো যে যখন তারা ক্ষমতায় আসে থাকে, তখন প্রচুর লোক মিছিল মিটিংয়ে আসে, একটা লম্বা অংশ অ্যাক্টিভিজম করে, আবার যখন ক্ষমতা থেকে চলে যায় তখন এই লোকেরা চলে যায়, আপনার অ্যাক্টিভিজম করা লোকের সংখ্যাটা খুব কমে যায়। ছাত্র শিবিরের রাজনীতি কিছুটা ডিফারেন্ট, কারণ ছাত্র শিবিরের রাজনীতি সবসময় পলিটিক্যাল অ্যাক্টিভিজম না, মিছিল মিটিং না। ছাত্র শিবিরের রাজনীতির মধ্যে পড়াশোনা আছে, নিয়মিত পাঠচক্র আছে, পরীক্ষা আছে। সো ইটস এ ডিফারেন্ট সিস্টেম। তো সেই সিস্টেমের মধ্যে যারা ছাত্র শিবিরের রাজনীতি করছে তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে যায় নাই যে আমি ছাত্র শিবির করি এটা বলে, তারা বের হয়ে যায় নাই। তারা কি করছে, যে তারা ওইখানে নিজেরা যে ছাত্র শিবির করে এইটা নিজেকে আইডেন্টিফাই করে নেই যে আমি ছাত্র শিবির করি। তারা সাধারণ ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে। এখন আপনি এটার অপরাধ বলবেন, আপনি বলবেন যে বিশ্ববিদ্যালয়ে আমার 5,000 ছাত্র আছে, তাদের প্রত্যেকেরই এখন ছাত্র শিবির পরিচয় দিয়ে ছাত্রলীগের অত্যাচার এবং নির্যাতনের মুখে বের হয়ে যেতে হবে। বের হয়ে যাওয়াটার মধ্যে আপনি কি গেইন করতে চান? আমি যদি হলে থাকতে পারি, ক্যাম্পাসে থাকতে পারি, এবং সেইখানে থাইকে একটা সময় যদি আমি আন্দোলন করে শেখ হাসিনার পতন করতে পারি, ইটস নট দ্যাট ব্যাড। আজকে যদি শেখ হাসিনার পতন না হইতো, দেখেন আমি কোনো একটা স্পেসিফিক পার্টির ব্যাপারে বলবো না, কিন্তু আমি বিএনপি জামাত দুইটা পার্টির বেলায় বলি। দেন এটিএম আজহার ভাই, উনি এখন নির্বাচন করতেছে, তাই না? তো ওনার তো ডেথ পেনাল্টি হয়েছিল, তো উনি তো জেলে ছিল। আজকে হাসিনার পতন না হলে উনি এই জায়গায় আসতো না। আচ্ছা, তারেক রহমান কোথায় ছিলেন? উনি তো লন্ডনে ছিলেন, উনি তো ওনার মারে দেখতে আসতে পারেন নাই। তা আজকে যে আসতে পারছেন, হাসিনা পতন হয়েছে বলেই তো আসতে পারছেন। কাদের হাত দিয়ে পতন হয়েছে? এই ছাত্র শিবিরের ছেলেদের হাত দিয়ে কি পতন হয় নাই? এই এনসিপির ছেলেদের হাত দিয়ে কি পতন হয় নাই? তো ছাত্র শিবিরের কিছু ছেলে যদি ক্যাম্পাসে হচ্ছে ছাত্র শিবিরের পরিচয় না দিয়ে থাকে এবং তার ফলশ্রুতিতে তারা যদি এই আন্দোলনটা ডিকটেট করতে পারে এবং তার আউটপুট হিসাবে যদি আপনার আওয়ামী লীগের পতন হয়, আপনার কি তাদের প্রতি থ্যাঙ্কফুল থাকার কথা না? আপনি তাদেরকে ট্যাগ করবেন যে ভাই তুমি কেন গুপ্ত ছিলা? আরে ভাই, সে গুপ্ত ছিল বলে তো হাসিনার পতন হয়েছে, না হলে তো আজকে পর্যন্ত হাসিনার পতন হইতো না। তাহলে কি হইতো? আপনিও গণতন্ত্র পাইতেন না, আমিও গণতন্ত্র পাইতাম না। তাহলে লাভটা কার হইতো? সেই লাভ দিয়ে আপনি করবেনটা কি? যাই হোক, ট্যাগিংটা মনে হয় একটা রাজনীতিরই অংশ, কারণ আমরা তো সবসময় গত 15 বছর আমরা জেনে আসছি যে আহ, জামাত বিএনপি হচ্ছে এক, তারা হচ্ছে একে অপরের হচ্ছে যে বন্ধু। কিন্তু এখন আসলে রাজনৈতিক পরিস্থিতি দেখেন, এই রাজনীতির জন্য আসলে ট্যাগিংটা এই ট্যাগিংটা এক্স্যাক্টলি এই কারণেই আসতেছে। সেটা হলো বিএনপি একটা লম্বা সময় জামাতের সাথে একসাথে রাজনীতি করছে। সে আসলে জানে না যে জামাত যদি তার অপোনেন্ট হয় জামাতকে কিভাবে ট্যাকেল করতে হবে। যেহেতু সে এইটাকে ফিগার আউট করতে পারে নাই, সে ট্যাকেল করার জন্য সবচেয়ে সহজ পন্থা নিচ্ছে। সে পন্থাটা হলো কি, আপনি জামাত শিবিরকে কিছু একটা বলে ট্যাগ করতে হইব। প্রথমে ট্যাগ করতে চাইছে মুক্তিযুদ্ধ নিয়ে, আবার রাজাকার বলে ট্যাগ করতে চাইছে। সেই ট্যাগ যখন কাজ করতেছে না, এখন তারা নতুন করে গুপ্ত হিসাবে ট্যাগ করতেছে। এখন এটার একটা হিউজ বড় প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি আপনাকে বলি। সেটা হলো যে বিএনপি এখন খুব স্পেসিফিকলি বলতে চাইতেছে যে জামাত এবং শিবিরের একটা অংশ গুপ্ত রাজনীতি করছে, এবং এই গুপ্ত রাজনীতি তার দলের মধ্যেও আছে। আপনি যদি দেখেন তাদের নির্বাচনী প্রচারণায় তারা নিজের, ধরেন যে আমি নির্বাচনী প্রচারণা করতেছি, আমার সামনে বসা লোকের বলতেছি তুমি গুপ্ত। তো আগামী দিনে কি হবে? আগামী দিনে যেটা হবে যে বিএনপির এক গ্রুপ যখন আরেক গ্রুপের সাথে আপনার গ্রুপিং করবে, একজন আরেকজনের উপরে আপনার হচ্ছে ভায়োলেন্স করবে, তখন ভায়োলেন্স করার সময় এক গ্রুপ আরেক গ্রুপের বলবে যে তুমি আসলে বিএনপি না, তুমি গুপ্ত। আওয়ামী লীগ যেটা করতো, যে ধরেন কারো ধরতে হলে বলতো যে তুমি বিএনপির লোক আমার মধ্যে আসছো, অথবা বলতো এটা হাইব্রিড আওয়ামী লীগ, তাই না? আপনার এই ওবায়দুল কাদের প্রায় এটা বলতো যে এরা হাইব্রিড আওয়ামী লীগ। কোনো অপরাধ করলো সে আওয়ামী লীগ না, আপনি দায় মুক্তি দিলেন কিভাবে? বললেন এরা হাইব্রিড আওয়ামী লীগ। তো বিএনপি এরকম একটা দায় মুক্তি দিবে সামনের দিনে তাদের একজন আরেকজনের, সে বলবে যে এ আসলে বিএনপি নয়, গুপ্ত।
এবং এটার মধ্যে দিয়া এক হইলো তার দলের দায়, আপনার দায়ভারটা আরেকজনের উপর চাপাই দিবে, আর একটা হইলো যে দলের মধ্যে যখন আপনার ইন্টার পার্টি ভায়োলেন্স হবে সেই ভায়োলেন্স গুলোর এক ধরনের ন্যায্যতা তৈরি করবে। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন যে বাংলাদেশে গত এক বছরে আপনার প্রায় মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ লোক হচ্ছে আপনার আভ্যন্তরীণ দ্বন্দ্বে খুন হয়েছে, কয়েকশো লোক হবে আর কি। এবং এই যে আভ্যন্তরীণ দ্বন্দ্বে খুন হয়েছে বিএনপির, মানে টোটাল যে পরিমাণ মার্ডার হয়েছে তার 50-60% হচ্ছে বিএনপির ইন্টারনাল ফাইটে। তো এই যে বিএনপি যদি সামনের দিনে ক্ষমতায় আসে তারা তো ইন্টারনাল ফাইটের মধ্যে আরো ঢুকবে, এবং ইন্টারনাল ফাইটের মধ্যে যখন ঢুকবে তখন একজন আরেকজনের আপনার এভাবে ট্যাগিং করবে যে আমি আসলে কোনো খারাপ লোকের মারি নাই, আমি মারছি, গুপ্ত বইলা মারছি। তো এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ রাজাকার বইলা যেভাবে আমাদের আপনার গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক অধিকারকে হরণ করছে, আগামী দিনে গুপ্ত বইলা বহু মানুষের নাগরিক অধিকার হরণের একটা রাস্তা তৈরি হবে। এই ট্যাগিং এর রাজনীতি সচেতনভাবে আমি মনে করি বন্ধ করা উচিত। জি। আওয়ামী লীগ প্রসঙ্গে একটু জানতে চাই, আপনার কাছে আসলে কি মনে হয় আওয়ামী লীগ ফেরার শঙ্কা, সম্ভাবনার কথা নাই বলি, শঙ্কা আসলে কতটুকু দেখছেন? কিংবা আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক আছে, আওয়ামী লীগের যারা ভোটার কিংবা সমর্থক, তারা আসলে এই নির্বাচনে কাকে বেছে নিবে বলে আপনি মনে করেন? দেখেন, প্রথম পয়েন্ট হলো যে আমরা যে নাইট মেয়ারের মধ্য দিয়ে গেছি আমাদের গণতন্ত্রের ব্যাপারে, এই নাইট মেয়ার আওয়ামী লীগ এজ এ পার্টি এইটাকে ডিজাইন করছে এবং এক্সিকিউট করছে শেখ হাসিনার নেতৃত্বে। এবং তার ফলে এই গণতান্ত্রিক স্পেসে আমরা আওয়ামী লীগকে একটা লেজিট পলিটিক্যাল পার্টি বলে মনে করব না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের এই কৃতকর্মের জন্য একটা শাস্তি এবং একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে না যায়। তাহলে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে আওয়ামী লীগের সাথে আমাদের একটা আলাপ আলোচনা করতে হবে, জাতীয়ভাবে একটা রিকনসিলিয়েশনের চিন্তা করতে হবে, এবং তার মধ্য দিয়ে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করতে পারবে অথবা পারবে না আমরা সেটা নির্ধারণ করব। কিন্তু সেই প্রক্রিয়াতে যাওয়ার আগে আওয়ামী লীগের কোনো গণতান্ত্রিক অধিকার নাই, এবং নাই বলেই তারা এই নির্বাচনে নাই। এবং তারা যে এই নির্বাচনে নাই, এটা এই দেশের জনগণের জন্য ভালো এবং এটা আমাদের গণতন্ত্রের জন্য ভালো। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগ এবং সম্ভাবনাটা কি। আমি মনে করি ইমিডিয়েটলি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কোনো সুযোগ নাই আমি এবং আওয়ামী লীগের নাই। ভোটারদের বিষয়টা যদি আরেকটু পরিষ্কার যে করতে আমি আমি বলতেন, ভোটারে আওয়ামী আসবো, লীগের ভোটার তো আছে। যে আমি ভোটারে আসবো। দেখেন, আওয়ামী লীগ দল হিসেবে নাই, এটার আরেকটা কারণ হলো যে জুলাইয়ে তারা যে গণহত্যা করছে, যে অন্যায় করছে, তার জন্য আপনি আওয়ামী লীগের কোনো পর্যায়ে লিডারশিপের মধ্যে কোনো রিমোর্স দেখবেন না, যে এই দায় দায়িত্ব কার তারা সেটাকে আইডেন্টিফাই করতেছে না। তো এই আইডেন্টিফাই না করার কারণে তার রিকনসিলিয়েশন প্রসেস আরো পিছিয়ে যাইতেছে। এখন কোশ্চেন হলো আওয়ামী লীগের ভোটারের ক্ষেত্রে কি হবে। দেখেন, আওয়ামী লীগের ভোটারের ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হলো একটা লার্জ অ্যামাউন্ট অফ আওয়ামী লীগের ভোটার অলরেডি আওয়ামী লীগ থেকে মুখ ফিরায় নিচ্ছে। আপনি যদি বিভিন্ন পোলে দেখেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগের এখন হয়তো কোর ভোটিং এর পার্সেন্টেজ 10%, রাইট, 10 থেকে 15। অধিকাংশ জায়গায় 10-এর নিচে আসছে, কিছু কিছু জায়গায় হয়তো 10-এর চাইতে একটু বেশি। আমরা যদি 10% বলে মনে করি তাহলে আওয়ামী লীগের কোর ভোট তো 30%-এর উপরে ছিল, তাই না? আপনি যদি 91 থেকে সকল নির্বাচন দেখেন, তাহলে বাকি 20% অলরেডি আওয়ামী লীগ লেফট আউট করছে, তারা বিভিন্নভাবে অন্যান্য পার্টির সাথে নিজের অ্যাসাইন করে নিচ্ছে। এই 10% ভোট আগামী নির্বাচনে কোথায় যাবে, এটা একটা খুব খুব বড় বড় প্রশ্ন। আমার কাছে কোনো স্পেসিফিক ডাটা নাই, কিন্তু আমি হয়তো গেস ওয়ার্ক করবো সে 60% বিএনপিতে যাবে, 40% হচ্ছে জামাতে যাবে। তার কারণ হলো যেহেতু আওয়ামী লীগে নাই, তারা চুপ করে বসে থাকবে না, তারা কোথাও না কোথাও কাউকে না কাউকে ভোট দিবে। এবং সেই ভোটের ক্ষেত্রে স্থানীয়ভাবে প্রার্থীর উপর ডিপেন্ড করবে যে লোকাল এলাকায় কোন প্রার্থী তাদেরকে মোর সেফটি দিবে, কাদের সাথে ইন্টারাকশন করলে তারা পরবর্তীতে ভালো থাকতে পারবে, এরকম একটা আলাপ আলোচনা করবে। সো ওভারঅল হয় 50-50 অথবা 60-40 ভাগ হবে। জি। আরো একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে এই সম্প্রতি শেরপুরে যে ঘটনাটি আসলে ঘটলো, এই ঘটনাটাকে আসলে আপনি কিসের ইঙ্গিত বলে মনে করছেন? যদিও বাংলাদেশের এটা হচ্ছে রাজনৈতিক একটা কালচার, আমরা সবসময় দেখি নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী এক ধরনের সহিংসতা থাকে, কিন্তু তারপরেও শেরপুরের এই ঘটনাটা আসলে এড়ানো যেত কিনা, এটা কি আসলে প্রশাসনের ব্যর্থতা বলবেন, নাকি আহ জামায়াত এবং বিএনপি দুই দলের অসহিষ্ণুতা, কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে? দেখেন, প্রথম প্রথম পয়েন্ট হলো শেরপুরে যে ঘটনা ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম যে দুইটা রাজনৈতিক দলের মধ্যে কনফ্লিক্ট এবং সংঘর্ষ, এটা একটা হত্যাকাণ্ড পর্যন্ত গড়াইছে। এটা আমাদের জন্য খুবই আনফরচুনেট। রাজনীতিতে ভায়োলেন্সের ব্যবহার আমরা একদম চাই না। আমরা যদি একটা ভালো গণতান্ত্রিক সিস্টেম চাই তাহলে ভায়োলেন্সের বিয়ন্ডে আমাদেরকে যাইতে হবে। এখন দেখেন, এই ভায়োলেন্সের ক্ষেত্রে আমি মনে করি যে প্রথম এখানকার দায়িত্ব হলো প্রশাসনের, তারা এটা প্রপারলি ডিল করতে পারে নাই। বিএনপি এবং জামাতের মধ্যে যখন একটা কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হয়েছে সেখানে প্রশাসনের আরো স্ট্রং ভূমিকা পালন করা দরকার ছিল। এবং প্রশাসন যদি এইভাবেই ভূমিকা পালন করে তাহলে আমরা নির্বাচনের যেই আরো 8-10 দিনের মতো টাইম আছে, এই সময় আমরা হয়তো আনফরচুনেটলি ভায়োলেন্সকে আরো বাড়তে দেখবো।
এবং সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক হবে, কারণ যদি ভায়োলেন্স নির্বাচনের দিন কতটা সহিংসতা হতে পারে বলে আপনি শঙ্কা করছেন? আমি 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 ভীত এবং সন্ত্রস্ত, কারণ হলো আমি দেখতেছি যে প্রশাসন যে ভূমিকা পালন করার কথা সেই ভূমিকা একদমই পালন করতেছে না। আর ওই দিনের ঘটনার জন্য বিএনপি এবং জামাত দুইটা পার্টিকেই দায় নিতে হবে। তার মধ্যে বিএনপির দায় অফকোর্স বেশি, তার কারণ হলো যেই প্রাথমিকভাবে আপনি যদি দেখেন ওইখানকার ঘটনা, যতটুকু হট এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, যতটুকু সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়েছে, বিএনপি যদি সেইখানে মানে অতিরিক্ত সন্ত্রাসী আচরণ না করতো তাহলে এটা হত্যাকাণ্ড পর্যন্ত যায় না। কারণ হচ্ছে যে একটা এলাকায় দুজন বসছে, চেয়ারে বসা নিয়ে একজন আরেকজনের সাথে কনফ্লিক্ট তৈরি হয়েছে, এটা নিয়ে একটু উত্তপ্ত পরিস্থিতি হয়েছে, কিন্তু সেটা হত্যাকাণ্ড পর্যন্ত কেন যাবে? আপনি একটা বিএনপি তো মানুষের অভিযোগ করলো যে জামায়াতের লোকজন প্রশাসনের কথা শোনেনি, তারা প্রশাসনের কথা না শুনে তারা রাস্তায় প্রবেশ করছিল। ওই ওই রাস্তা দিয়ে গেলে কি প্রবলেম? ওই রাস্তায় কি সন্ত্রাসী থাকে? ধরেন আপনি আমারে বলতেছেন যে এই রাস্তা দিয়ে আপনি যায়েন না, গেলে পরে আপনি প্রবলেমে পড়বেন, প্রবলেমটা কি? আপনি আমার মাইরা ফেলার জন্য ওখানে দাঁড়ায় আছেন? আপনি যদি মানুষই হন তাহলে তো রাস্তা দিয়ে গেলে আমার কোনো প্রবলেম থাকার কথা না, তাই না? আপনি বলতেছেন কি যে প্রশাসন বলতেছে এই রাস্তা দিয়ে যাও না, হুম। রাস্তা দিয়ে গেলে কি প্রবলেম হবে আমার? রাস্তায় কি অস্ত্র হাতে সন্ত্রাসী দাঁড়ায় না থাকলে তো আমার প্রবলেম হওয়ার কথা না, তাই না? আপনি যখন বলতেছেন যে কিন্তু বিএনপির লোকেরা প্রশাসনের কথা বলতেছে, শোনাটাও তো একটা নিয়মের মধ্যে না পড়ে। ওকে, আমি আমি আপনার সাথে 100% এগ্রি করি হুম, যে ওইখানে সতর্কতার জন্য জামাতের নেতৃবৃন্দ যদি এইটা শুনতো এবং ওইখানে না যাইতো তাহলে ভালো হতো, আমি 100% এগ্রি করি, এবং সেখানে জামাতেরও দায় আছে, আমি 100% এগ্রি করি। হুম, যেই রকম ছোটখাটো একটা আপনার খালি বসার ইস্যু নিয়ে আপনার যেই সিচুয়েশনটা তৈরি হয়েছে, এই সিচুয়েশনটা তৈরি হওয়া উচিত ছিল না। এবং ওইখানে দেখেন একটা বর্ণনা এরকম আসছে যে জামাতের যিনি এমপি ক্যান্ডিডেট তিনি চেয়ার ছাড়ে দিতে বলছেন, কিন্তু তার কর্মীরা কেউ চেয়ার ছাড়ে নাই। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক, এবং এটাকে আপনি সমালোচনা করবেন, আমিও সমালোচনা করি, কিন্তু আমার আমার ভেরি স্পেসিফিক পয়েন্ট হলো যে আপনি আমাকে বলতেছেন যে এই রাস্তা দিয়ে যায়েন না, গেলে পরে হলো কি হলো আপনার মেরে ফেলবে। কেন ভাই? আপনি রাস্তা দিয়ে গেলে আমার মেরে ফেলবেন কেন? আপনি কে? আপনি কি খুনি? আপনি কি সন্ত্রাসী? আপনি কি অস্ত্রধারী সন্ত্রাসী? তাই না? আপনি বড়জোর বলতে পারেন যে দেখেন এখানে বিএনপির কর্মীরা উত্তেজিত অবস্থায় আছে, এখানে গেলে হয়তো আমরা একটু কনফ্লিক্টের জায়গা হবে, কিন্তু সেটা হত্যাকাণ্ড পর্যন্ত কেন যাবে? তাহলে তো আপনি স্বীকার করতেছেন যে আমার দলের লোকের মধ্যে খুনি আছে, খুনিরা দাঁড়ায় আছে, আপনি জানেন না, আপনার মেরে ফেলবো। এটা কি কোনো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ হতে পারে? এই পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে কেন যাবে আপনি আমাকে বলেন। জি। আপনার আপনার মূল্যায়ন স্পষ্ট হয়েছে মির্জা গালিব। আমি এখন যে প্রশ্নটি আসলে করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, জামায়াতকে আসলে আপনি ক্ষমতার কতটা কাছাকাছি বলে মনে করছেন? তাদের যে তার নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা আসলে আপনি কতটুকু দেখেন, দেখছেন? প্রথম পয়েন্ট হলো যে আমাদের মানে যে গণতান্ত্রিক সিস্টেম, সে গণতান্ত্রিক সিস্টেমটা ছিল আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা বড় পার্টি ছিল। সাধারণত আপনি সারা দুনিয়ার গণতান্ত্রিক সিস্টেমে যদি দেখেন দুইটা বড় পার্টি থাকে। দ্বিদলীয় গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে মানুষ ভাগ হয়ে যায়, কোথাও কোথাও হয়তো থার্ড পলিটিক্যাল পার্টি থাকে। আমাদের এখানে থার্ড এবং ফোর্থ পলিটিক্যাল পার্টি ছিল জামাত এবং হচ্ছে জাতীয় পার্টি, কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড পলিটিক্যাল পার্টি ছিল আওয়ামী লীগ এবং বিএনপি। 91 থেকে তারা বাই রোটেশন আপনার চারটা গভর্নমেন্ট আসছে আর কি, তিনটা গভর্নমেন্ট, 91, 96, 2001, তিনটা গভর্নমেন্ট বাই রোটেশন আসছে। এই পলিটিক্যাল স্পেসটা এখন চেঞ্জ হয়ে আওয়ামী লীগ ড্রপ আউট হওয়ার কারণে এটা এখন জামাত এবং বিএনপি এই দ্বিদলীয় সিস্টেমের দিকে যাচ্ছে। তো আগামী নির্বাচনে ডেফিনেটলি আপনার জামাত আগের তার যে পারফরমেন্স, যে আপনার আমার বোধহয় সবচেয়ে বেশি ভোট তারা পাইছিল 91, প্রায় 12%-এর মতো ভোট পাইছিল, তার চাইতে ওয়ে ওয়ে বেটার পারফরমেন্স জামাত করবে। দ্যাটস পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হলো যে আমরা একটা বিএনপি জামাত দ্বিদলীয় রাজনৈতিক সিস্টেমের মধ্যে যাইতেছি, যেটা বাংলাদেশের নতুন, আগে ছিল না। থার্ড হলো যে নির্বাচনে কে জিতবে, তো এটা তো আপনি কেউই প্রিসাইসলি বলতে পারবে না। আমি না এখন না, আমি পর্যন্ত আমি আসলে হ্যাঁ, বিশ্লেষণটা জানতে চাচ্ছিলাম হ্যাঁ, যে আমি আপনার আমি আমি রাজনৈতিক আমি বিশ্লেষণ কি বলে, যতটুকু কিংবা আমেরিকার ইন্টারেস্টের জায়গাটাও যদি আপনি একটু আনতেন, হ্যাঁ, আমরা যেহেতু আমেরিকায় থাকি সেই ইন্টারেস্টের যেটা জায়গাটাও যদি আমার একটু। তো মানে এখন যদি আমি বিভিন্ন ডাটা দেখি তাহলে আমি বলবো যে মানে একটা 50-50 গেম। এই নির্বাচনে বিএনপি এবং জামাত একজন আরেকজনের সাথে খুব হাড্ডাহাড্ডি কম্পিট করবে, এবং রেজাল্টটা ভোটের পার্সেন্টেজে খুব ক্লোজ হবে। সিটে কতখানি রিফ্লেক্ট হবে উই ডোন্ট নো, লেটস সি। আমি মনে করি মোর ইম্পর্টেন্ট পয়েন্ট হলো মানুষ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে, আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচন পাই, একটা গণতান্ত্রিক সিস্টেম পাই, এবং জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, তাহলে আমরা একটা বেটার পলিটিক্যাল সিস্টেম ইনিশিয়েট করতে পারবো। কিন্তু জি। জামাত তার ইতিহাসে সবচেয়ে ভালো রেজাল্ট করবে এবার নির্বাচন। জি, আমরা ছাত্র সংসদ নির্বাচন তো দেখলাম 5টা। এই ছাত্র সংসদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনের মধ্যে কি মিল কিংবা অমিল আসলে আপনি কি দেখেন? দেখেন, ছাত্র সংসদ নির্বাচন হলো বাংলাদেশের প্রথম মানে ইলেকটোরাল সিগন্যাল, যেখানে আমরা দেখলাম যে ছাত্র শিবির নির্বাচনে অসাধারণ ভালো করছে। ছাত্র হুম। দলের চাইতে প্রায় 10% বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করছে। তো এটাই আমাদের প্রথম সিগন্যাল, যেটা আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশে এখন জামাত ইসলাম রাজনীতিতে তুলনামূলকভাবে ভালো করবে এবং তাদের জনসমর্থন আগের চাইতে অনেক বেশি বাড়ছে।
জাতীয় রাজনীতিতে নিঃসন্দেহে এটার একটা রিফ্লেকশন হবে, কিন্তু রিফ্লেকশনটা কতখানি হবে, দ্যাটস দ্য কোশ্চেন। তার কারণ হলো আপনার ছাত্র সংসদ নির্বাচনে যারা ভোটার, এটার সংখ্যায় অনেক কম, এবং ভোটারদের একটা স্পেসিফিক হোমোজিনাস ক্লাস আছে এখানে, যে তারা সবাই শিক্ষিত, তারা সবাই ইউনিভার্সিটিতে পড়ে। আপনি যখন জাতীয় নির্বাচনে যাবেন, আপনার ইলেকটোরেট অনেক বড়, এখানে যারা ভোট দিবে তাদের ডিস্ট্রিবিউশন আছে এডুকেশন, প্রফেশন, শহর, গ্রাম, নানান ওয়েতে। তার ফলে আমরা ছাত্র সংসদ নির্বাচন থেকে জাতীয় নির্বাচনকে একেবারে এক্স্যাক্টলি কানেক্ট করতে পারবো না যে এই রেজাল্টটাই সেখানে রিফ্লেকশন হবে। কিন্তু এই যে জামাত ইসলাম, যেখানে ধরেন 10-12% ভোট পাওয়া একটা রাজনৈতিক দল, এখন একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি হয়ে উঠছে, এবং আগামী নির্বাচনে তারা মেবি জিততেও পারে, আবার বিএনপিও জিততে পারে, এরকম একটা জায়গায় আসছে। এই সিগন্যালটা আমরা ছাত্র সংসদ নির্বাচন থেকে ডেফিনেটলি নিতে পারি, যে জামাতের জনসমর্থন অনেক অনেক গুণ বাড়ছে আগের চাইতে। জি, বিএনপির নির্বাচনী প্রচারণা কিংবা তারেক রহমান যেভাবে নির্বাচনী প্রচারণা করছেন, এটিকে আপনি কিভাবে দেখছেন? না, আমি অত্যন্ত পজিটিভলি দেখছি। যে দেখেন, তারেক রহমান তো অনেকদিন যাবত দেশে ছিলেন না, উনি জুলাইয়ের পরে যত তাড়াতাড়ি আসতেন তত ভালো। আমি এর আগেও বিভিন্ন আলাপ আলোচনায় বলছি যে ওনার এসে বিএনপির নেতৃত্ব দেওয়া দরকার। তো হুম। তারেক রহমান দেশে আসছেন, উনি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতেছেন, ওনার ফ্যামিলি, ওনার ওয়াইফ এবং মেয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতেছে। তো এই যে একটা আমরা গণতান্ত্রিক এনভায়রনমেন্ট পাইতেছি, যে এই গণতান্ত্রিক এনভায়রনমেন্টে জামাতও নির্বাচনী প্রচারণা করতেছে, বিএনপিও নির্বাচনী প্রচারণা করতেছে, এটা দেখতে আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। আমি আমি ভেরি হ্যাপি যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ট্র্যাকে আসছে। এবং বিএনপি জামাত একজন আরেকজনের ব্যাপারে নানান, একজন আরেকজনকে আপনার ঘায়েল করার জন্য কথা বলতেছে, আরেকজন উত্তর দিতেছে। এটা গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যেই ভালো। আমি শুধু যেটা চাইবো দুইটা জিনিস, একটা হলো আহ, যে এই দুইটা দলের মধ্যে যে আপনার কথা বলা, পাল্টা কথা বলা, এটা যেন একটা সার্টেন নর্মের মধ্যে যা থাকে। এটা যেন একটা পার্সোনাল লেভেল ক্রস করে আপনার আগলি না হয়ে যায়। আর আপনার সেকেন্ড হলো, মনে হয় আমি হুম, আমি জি। এটা একটু শেষ করি। হুম, সেকেন্ড জি। হলো যে এই ট্যাগের রাজনীতি যেন না আসে, যে সমালোচনার জায়গাগুলোর যেন মেরিট থাকে। এটা যেন ধরেন হাসিনা যেভাবে এর আগে তার প্রতিপক্ষকে সমালোচনা করছে, এরকম একটা জায়গায় গিয়ে যেন না দাঁড়ায়। জি, এইটাই আসলে জানতে চাচ্ছিলাম, আপনার কাছে কি কোনোভাবে মনে হয় যে তারেক রহমান জামায়াতকে কি থ্রেট মনে করছে? না, অফকোর্স প্রতিদ্বন্দ্বী মনে করতেছে, তাই না? বিএনপি এখন যদি আগামী নির্বাচন তারা জিততে চায়, ক্ষমতায় যাওয়ার জন্য তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে জামাত, আবার জামাতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে বিএনপি, তো একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বী মনে করতেছে। আমি মনে করি না যে এই প্রতিদ্বন্দ্বিতাটা এখন আগলি পর্যায়ে গেছে। যে পর্যায়ে আছে, আপনি যদি আমাদের প্রিভিয়াস রাজনৈতিক রেকর্ডের সাথে মেলান, তাহলে এইটাকে এখন পর্যন্ত আমি যথেষ্ট ডিসেন্ট এবং ভালো বলবো। কিন্তু জি। আমার যেখানে বরং শঙ্কার জায়গাটা হইলো যে ছোটখাটো আকারে একটা ভায়োলেন্স বিভিন্ন জায়গায় ছড়ায় পড়তেছে। এটা যদি আপনি দেখেন যে বিভিন্ন নির্বাচনী এলাকায় এখন তুলনামূলকভাবে একটা ভায়োলেন্স ছড়ায় পড়তেছে, এইটার ব্যাপারে আমার হিউজ কনসার্ন আছে। জি, ডক্টর মির্জা গালিব, সম্প্রতি জামায়াতের আমিরের একটি বক্তব্য আসলে বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন নারী কখনো প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং আমরা জামায়াতে নারী প্রার্থীও খুব একটা দেখি না, নীতি নির্ধারণী পর্যায়ে তো প্রশ্নই আসে না। জামায়াতে ইসলামীতে সবসময় নারী হচ্ছে প্রশ্নবিদ্ধ। আপনার মূল্যায়ন একটু শুনতে চাই। না, জামাত ইসলামে সবসময় নারী প্রশ্নবিদ্ধ, এটা আমার বোধ হয় যে খুব স্ট্রেট ফরওয়ার্ড জিনিস না। যেমন যেমন ধরেন যে জামাতের আমির কখনো একজন নারী হইতে পারবেন না। এটা কেন হইতে পারবেন না? ওনাদের এই পজিশন ইসলাম থেকে আসে, তাই না? আপনি যদি ধরেন বিএনপির রাজনৈতিক দল ধরেন, বিএনপিতে আপনার জিয়া ফ্যামিলির বাইরে কেউ কি আসলে কোনোদিন বিএনপির প্রধান হইতে পারবেন? আপনি নারী বাদ দেন, পুরুষও ধরেন একজন, ধরেন আমি বিএনপি করি, আমি কি কোনোদিন বিএনপির প্রধান হইতে পারবো? ধরেন আমি আওয়ামী লীগ করি, আমি কি কোনোদিন আওয়ামী লীগের প্রধান হইতে পারবো? আপনি তো পারবেন না। ধরেন যে আপনি যে বিএনপি করেন, আপনি কোনোদিন বিএনপির প্রধান হতে পারবেন? আপনার প্রবাবিলিটি কি? হয়তো কাগজে কলমে লেখা নাই, তাদের কনস্টিটিউশনে হয়তো লেখা নাই যে আপনি হতে পারবেন না, কিন্তু প্র্যাকটিক্যাল প্রবাবিলিটির জায়গা থেকে তো আপনার আসলে প্রবাবিলিটি জিরো। তো এখন যদি জামাত তার ইসলামিক প্রিন্সিপালের কারণে একটা রেস্ট্রিকশন দেয় যে তার পার্টির প্রধান কোনো নারী হতে পারবে না, তো আমি তো দেখি না তাতে বিএনপির সাথে তুলনা করলে খুব বেশি কিছু চেঞ্জ ডক্টর হইতেছে। মির্জা গালিব, একটু যুক্ত করবেন কিনা? আমার ধর্মজ্ঞান আসলে খুবই সীমিত, আমি খুবই মূর্খ, আমি আসলে আপনাদের মতো এত জ্ঞানী না, কিন্তু মানে ধর্মে আসলে স্পেসিফিকলি কোথায় আসলে নারী প্রধানমন্ত্রী হতে পারবে না কিংবা নেতৃত্ব দিতে পারবে না, এরকম একেবারে নিষিদ্ধ আসলে কোথায় দেখেন, করা? ইসলামের মধ্যে তো হুম। বিভিন্ন ফিকি ওপিনিয়নে মাল্টিপল ওপিনিয়ন থাকে, তাই না, অনেকগুলো জায়গায়। কিন্তু আমি যদি আমাদের আলেমদের মধ্যে মেইন স্ট্রিম ডোমিনেটিং ওপিনিয়ন দেখি, তাহলে মেইন স্ট্রিম ডমিনেন্ট ওপিনিয়ন হইল যে ইসলামী রাষ্ট্রে অথবা খেলাফতের সিস্টেমে টপ পাওয়ার পজিশনে যিনি থাকেন, যিনি খলিফা হুম। থাকেন, অথবা আমাদের এখন যদি আপনি রাষ্ট্র ব্যবস্থায় আসেন, তাহলে নির্বাহী বিভাগের যিনি প্রধান থাকেন, হুম। শুধুমাত্র নির্বাহী বিভাগের প্রধান নারী হইতে পারবেন না, এরকম একটা ডমিনেন্ট ওপিনিয়ন আপনার ইসলামিক স্কলারদের মধ্যে আছে। এটা এবং ইসলামিক স্কলারদের মধ্যে আছে? আমি জানতে চাচ্ছিলাম স্পেসিফিকলি আমাদের কোরআনে কিংবা আমাদের না, হাদিসে আমরা। কোরআনে কোরআনে আপনার কোনো স্পেসিফিক নিষেধাজ্ঞা নাই
হুম। হাদিসে নিষেধাজ্ঞা আছে, যে একটা হাদিস এরকম আসছে যে পারস্যে তখনকার সময়ে আপনার যিনি পারস্যের আপনার রাজা হয়েছিলেন, উনি মারা যাওয়ার পরে ওনার মেয়ে হচ্ছে আপনার পারস্যের রানী হয়েছেন, এবং এটা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মহিলা যদি হচ্ছে কারো আপনার এইভাবে মানে রাজা বা রানী হয়, তার হাতে যদি নেতৃত্ব যায়, তাহলে এই জাতি সফল হবে না। এরকম স্টেটমেন্ট আসছে, এই স্টেটমেন্ট হচ্ছে অথেন্টিক। এই স্টেটমেন্টকে যখন ইন্টারপ্রেট করছে আমাদের আলেমরা, তখন আমাদের আলেমদের মধ্যে একটা বিশাল গ্রুপ বলছে যে এই ইন্টারপ্রিটেশনের জায়গা থেকে যে রাষ্ট্রপ্রধান বা নির্বাহী বিভাগের যিনি প্রধান হবেন বা খলিফা হবেন, তার জন্য নারী হওয়াটা আপনার ইসলামের দিক থেকে প্রেফারেবল না। এখন কিন্তু কোরআনে প্রেফারেবল না, যখন আমি একটু শেষ করি যে প্রেফারেবল না যখন, এটা হারামের পর্যায়ে যাবে না মাকরুর পর্যায়ে যাবে, এটা নিয়ে কেউ আপনার আর্গুমেন্ট করতে পারে, কিন্তু মেইন স্ট্রিম ওপিনিয়ন আমি ধরে নিলাম যে হারাম। এখন এই অপিনিয়নের কাউন্টারে যারা অপিনিয়ন দিতে চায়, তারা এটা বলতে পারে যে এখানে দুইটা অপিনিয়ন, দুইটা স্ট্রং আর্গুমেন্ট করে দেখেন। একটা আর্গুমেন্ট হলো যে কোরআনে কোথাও বলা নাই যে হারাম হবে, এটা খুব হুম। স্পেসিফিকলি বলা নাই। সেকেন্ড হলো যে যেমন কোন কোন আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যটাকে ওই সময় এবং স্থানের প্রেক্ষিতে ইন্টারপ্রেট করছেন, যে হুম। এটা ওই সময়ের যে সিস্টেম ছিল সেই সিস্টেমের মধ্যে একজন নারী সাকসেসফুলি একটা জাতিকে লিড দিতে পারবে না, এই জায়গাতে ওনারা ইন্টারপ্রেট করছেন। আবার ইসলামের মধ্যে অনেক আলেম আছে যারা এইভাবে ইন্টারপ্রেট করেন নাই, তারা এটাকে জেনারেলাইজ করছে। এখন ধরেন যে ইসলামের ফিকি পজিশনে দুইটার মধ্যে কোনটা রাইট, এটা নিয়ে তো আলাপ আলোচনা আমিও করতে পারবো না, আপনিও করতে পারবেন না, এটা তো আলেমদের ওপিনিয়ন নিতে হবে। তো আমরা এখানে একটা জিনিস ধরেই নেই যে আমাদের আলেমদের মধ্যে একটা নর্মেটিভ ওপিনিয়ন আছে যে আপনার নারীরা ইসলামী রাষ্ট্রের একেবারে টপ ফার্স্ট পজিশনে আসতে পারবে না, নির্বাহী বিভাগের প্রধান। কিন্তু দেখেন হানাফি ফিকের মধ্যে ওপিনিয়ন আছে তারা বিচারপতি হতে পারবেন, হানাফিকে তারা প্রতিনিধি হতে পারবেন। তো সেই জায়গা থেকে আমাদের দেশে একটা পজিশন ইসলামিক পার্টিগুলো নেয় যে আপনি পার্লামেন্টে যাইতে পারবেন, নারীরা যেভাবে এডুকেশন যেভাবে যাচ্ছে, শিক্ষায় তারা যাইতে পারবেন, সকল চাকরিতে যাইতে পারবেন, বিচার বিভাগে যাইতে পারবেন, পার্লামেন্টে যাইতে পারবেন। শুধু প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে তারা এটাকে আর্গু করে যে তারা প্রধানমন্ত্রী হতে পারবেন না। আবার কোন কোন ইসলামিক স্কলার আর্গু করেন যে এখনকার সিস্টেম আর আগের সিস্টেম ডিফারেন্ট, কাজে আমরা এখন এটাকে রিকনসিডার করতে পারি। আমার ওপিনিয়ন, আমি যেটা বলবো, যেটা আলেমদের উপর ছেড়ে দিতে হবে, তাদের জায়গা থেকে আসবে, কিন্তু আমি একটা প্র্যাকটিক্যাল পলিটিক্যাল জায়গা থেকে আর্গুমেন্ট করতে চাই। আর্গুমেন্টটা হলো যে দেখেন বাংলাদেশ 1971 সালে হয়েছে, এখন 2026, আপনার কত 55-56 বছর। এই 56 বছর টাইমে আপনার বাংলাদেশের প্রধান নির্বাহী হয়েছেন কে? শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তারপর হচ্ছে আপনার জেনারেল এরশাদ, খালেদা, হাসিনা। তাহলে 5 জন, তাই না? আপনি আগামী 55 বছর হয়তো আরো 5 জন পাবেন। তো আমি এই 16 কোটি মানুষের মধ্যে 5 জনের প্রবাবিলিটির জায়গায় যদি বলি যে ওকে একজন উইমেন প্রধান হইতে পারবেন না, তাতে আসলে কি একজনের নাগরিক অধিকার খুব বেশি ক্ষুণ্ণ হয়? নাগরিক অধিকার, ধরেন আমি যদি উইমেন এম্পাওয়ারমেন্টের জায়গা থেকে দেখি, কোনটা মোর ইম্পর্টেন্ট? ধরেন আমাদের গার্মেন্টস কর্মীরা তারা যখন কাজ করতেছে, তারা প্রপারলি ওয়েজ পাইতেছে কিনা, আমার মধ্যে দ্যাটস আ মোর ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস লোকের লাইফকে আপনার ইম্প্যাক্ট করতেছে। মেয়েদের রাইট টু এডুকেশন আছে কিনা, মেয়েদের ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে সে প্রোটেক্টেড কিনা, তার নাগরিক অধিকার আছে কিনা, সে তার চাকরিতে গেলে সে প্রপারলি কাজ করতে পারতেছে কিনা। ধরেন একজন নারী যখন চাকরিতে যাইতেছে, তার সংসারও টেক কেয়ার করা হইতেছে, তার বাচ্চার জন্য সেখানে ডে কেয়ার সিস্টেম আছে কিনা। এই অধিকারগুলোকে আমি মনে করি অনেক বেশি ইম্পর্টেন্ট অধিকার ফর উইমেন এম্পাওয়ারমেন্ট, রাদার দেন আপনি একটা সিম্বলিক কোশ্চেন তুলবেন যে ওকে প্রধানমন্ত্রী হইতে পারবে কিনা। যেমন ধরেন যে ইংল্যান্ডের গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে তো কিংশিপ এখনো আছে। তা আপনি তো কোনোদিনও ইংল্যান্ডের নাগরিক হলে তো রাজা হইতে পারবেন না, রাজা হইতে তো আপনার ব্লাড লাইনের মধ্যে হইতে হবে। এটা তাদের কালচারাল হেরিটেজ থেকে আসছে। এখন এই কারণে কি আমি বলবো যে ইংল্যান্ডের ডেমোক্রেসি কোনো ডেমোক্রেসি না? তার কারণ হলো তারা এমন একজনকে রাজা বানায় ফেলছে যেখানে আমার বা আপনার নাগরিক অধিকার নাই। তো একটা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে কিছু কিছু জায়গায় যদি আপনি বাদ দিতেও চান এবং দেন, এটাকে আপনি পছন্দ নাও করতে পারেন, কিন্তু নাগরিক অধিকারে খুব বেশি হেরফের এখানে হয় না। তার চেয়ে তো অনেক বেশি হেরফের হয় যে একটা 10 বছরের বাচ্চা মেয়ে এসে যে বড় হইতেছে, এই বড় হওয়ার প্রক্রিয়ায় সে যেন ডেপ্রাইভ না হয় একটা ছেলের চাইতে, সে যেন স্কুলে গিয়ে সেম এডুকেশন পায়, সে যেন মর্যাদা পায়, সে যেন চাকরি করতে গেলে সেম এডুকেশন পায়, সেখানে ডিসক্রিমিনেশনের শিকার না হয়। তো আমি যদি একটা পলিটিক্যাল সিস্টেম তৈরি করি, যে পলিটিক্যাল সিস্টেমে আমি নারীর আপনার এডুকেশনের অধিকার থাকবে, তার ডেমোক্রেটিক অধিকার থাকবে, তার চাকরির অধিকার থাকবে, আমি তার যেই ফ্যামিলি এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স এটা মেনটেনের ব্যাপারে আমি সেন্সিটিভ থাকবো, তার এম্পাওয়ারমেন্টের সেন্সিটিভ থাকবো। এবং তারপর যদি আমি রিলিজিয়াস কারণে শুধু বলি যে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে আমি নারীদেরকে অ্যাকসেপ্ট করবো না, আমি তো মনে করি না যে এতে আমার সমাজের হাজার হাজার লাখ লাখ নারীর জীবনের উপর কোনো ইম্প্যাক্ট হবে।
জি, মির্জা গালিব, ধর্ম নিয়ে আরেকদিন আপনার সাথে নিশ্চয়ই আমাদের পডকাস্টে আলোচনা করা যাবে। আমি শুধু এটুকু জানিয়ে রাখি, আমি কিন্তু মানে কোরআনে এরকম একটা মানে আয়াতও পড়েছিলাম, যে একজন নারী শাসকের কথাও পড়েছিলাম, এবং সেখানে তাকে খুব পজিটিভ ভাবে উপস্থাপন করা না, হয়েছিল। দ্যাটস ট্রু যে কোরআনে হুম। কোনো নিষেধাজ্ঞা নাই। এবং এবং একজন নারী কোরআনে শাসককে খুব পজিটিভ ভাবে উপস্থাপন করা হয়েছিল, সৃষ্টিকর্তা চাইলে তাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করতে পারতেন। পারতেন, ট্রু। সাবার পারতেন। সাবার সাবার রানী, ওনাকে আপনার সোলাইমান আলাইহিস সালামের সমসাময়িক সময়, বিলকিস। এবং ওনাকে জি খুব জি। পজিটিভ রেফারেন্সে করছেন। হুম। এখন ধরেন যে এই পজিটিভ রেফারেন্সকে এবং হাদিসের যে রেফারেন্স, এই দুইটাকে সামনে আইনা ফিকি পজিশনে আমরা কি আলাপ আলোচনা করবো, আমি মনে করি এটা স্কলারদের জুরিসডিকশন। জি, এটা আমাদের নিশ্চয়ই, ইসলামিক এটা এটা নিয়ে স্কলারদের উপর আরেকদিন ছেড়ে কথা দিতে হবে। হবে। তবে ডক্টর কিন্তু মির্জা আমি গালিব, খুব আমি খুব স্ট্রংলি কিন্তু এই আর্গুমেন্টটা আমি আবার করতেছি, সেটা হলো যে ধরেন স্কলারলি পজিশন যদি এই জায়গায় আসে যে একেবারে মানে নির্বাহী পজিশনে আমরা নারীদেরকে দিলাম না, বার করলাম আমাদের ইসলামিক হেরিটেজের কারণে, ইসলামিক প্রিন্সিপালের কারণে, কিন্তু তাতে কি নারীদের এম্পাওয়ারমেন্ট ক্ষতিগ্রস্ত হয়? তাতে কি একজন নারীর স্বাধীনতা এবং বড় হয়ে ওঠার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়? না, হয় না। তার কারণ হলো রাষ্ট্রপ্রধান হয় একজন, দুইজন, তিনজন, চারজন মানুষ। লাখ লাখ কোটি কোটি নারীর জীবনের উপর তার কোনো ইম্প্যাক্ট নাই। তো সে রাষ্ট্রপ্রধান হইতে পারলো কি পারলো না তার উপরে, বরং তার অন্যান্য যে সকল জায়গায় নাগরিক অধিকারের প্রশ্ন থাকে, তার বড় হয়ে ওঠার পজিশন থাকে, আমরা যদি সেইগুলোকে প্রপারলি ডিল করি, তাহলে এই প্রশ্নটা এভরিডে নারীদের লাইফের সাথে রিলেটেড না। জি, ডক্টর মির্জা গালিব, আপনারা নাগরিক অধিকারের কথা বলছেন, নিশ্চয়ই সেখানে নারীদের অধিকারের কথাও থাকবে, কিন্তু মানে আমার আসলে সৌভাগ্য হয়েছিল জামাতের আমিরের সাথে টকশো করার, এবং আপনাদের জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ে অনেক নেতা আছেন যারা খুব সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু তৃণমূল পর্যায়ে আমরা এটার রিফ্লেকশন খুব একটা দেখি না। আহ আপনি একটু ব্যাখ্যা করবেন কি? না, দেখেন, এটা ইসলামী রাজনীতি মডার্নিটির সাথে কিভাবে ইন্টারাক্ট করবে, এটা অত্যন্ত কমপ্লিকেটেড একটা কোশ্চেন। এবং মানে সেইখানে আমি যদি একটু আপনার উত্তরটার সাথে আমি যদি একটু মানে যুক্ত করতে চাই, মানে আমার পয়েন্টটা হচ্ছে, আমরা তৃণমূল পর্যায়ে দেখি যে ইসলামকে প্রচুর অপব্যাখ্যা করা হয়, এবং ইসলামের অপব্যাখ্যা করে সাধারণ মানুষের অধিকারকে আসলে খুব খারাপ ভাবে কেড়ে নেওয়া হয়, এবং ইসলামের নাম দিয়ে কেড়ে নেওয়া হয়। দেখেন, এখন এখন এই যে একটা আমি যেটা বলতে চাইছি, এই যে একটা কমপ্লিকেটেড জায়গায় আমরা ডিল করতেছি, যেখানে আমরা মডার্ন ন্যাশন স্টেটের কনসেপ্টকে ইসলামের জায়গা থেকে ডিল করার চেষ্টা করতেছি। এখন এটা করতে গিয়ে যে কনসেপচুয়াল অথবা অ্যাটিটিউডের জায়গা থেকে যে গ্যাপটা আপনি বলতেছেন, এই গ্যাপটা দুই জায়গায় হইতে পারে। একটা হলো সামাজিকভাবে, যেমন ধরেন একটা পার্টির বাইরে, জামাত জামাত না এজ এ পার্টি, কিন্তু আপনি যখন একটা সামাজিক একটা গ্রামীণ সমাজে গেলেন, সেইখানে যারা রিলিজিয়াস পার্সন, যারা ইসলাম প্র্যাকটিস করে, অথবা সাধারণ মানুষ, তারা ধর্মকে বেস করে একটা অফেন্সিভ আচরণ করতে পারে। আপনি যেটা বলতেছেন, এই অফেন্সিভ আচরণ আমাদের সমাজে এক্সিস্ট করে। অনেক ক্ষেত্রে এটা ধরেন কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টাই উইমেন হিসেবে এক্সিস্ট করে, কিছু কিছু জায়গায় অ্যান্টাই মাইনরিটি হিসেবে এক্সিস্ট করে। তো হুম। এটা যেরকম করে সমাজে এক্সিস্ট করে, আবার একইভাবে আপনি যদি জামাত ইসলামকেও যদি ধরেন, অথবা অন্য একটা ইসলামিক দলকে ধরেন, তার তৃণমূলেও এটা কিছুটা এক্সিস্ট করতে পারে। এখন এই এক্সিস্টের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে আমাদের একটা রোল হলো যে যারা আমাদের আলেম, যারা সমাজে দায়ী হিসাবে কাজ করেন, তাদেরকে ইসলামের নীতি এবং প্রিন্সিপালকে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ছড়াই দিতে হবে, যে ইসলাম আসলে কোন জায়গায় কিসের জন্য, কোন প্রিন্সিপালের জন্য স্ট্যান্ড করে। আমি আপনার সাথে অ্যাগ্রি করি যে এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের সমাজের মধ্যে আপনার গ্যাপ আছে। এবং আরেকটা জায়গায় এটা গ্যাপ আছে, সেটা হলো যে যে কোনো সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ সাধারণত তার শ্রেণী স্বার্থের জন্য অ্যাক্ট করে, এবং তার ফলে যারা সংখ্যালঘিষ্ঠ তারা ডেপ্রাইভড হয়। এবং এই শ্রেণী স্বার্থটা যদি সংখ্যাগরিষ্ঠ বাঙালি হয়, তখন বাঙালি ন্যাশনালিজম তার শ্রেণী স্বার্থকে ইম্প্যাক্ট করে। সংখ্যাগরিষ্ঠ যখন মুসলমান হয়, তখন মুসলমান শ্রেণী স্বার্থ তার এই 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 অ্যাকশনকে আপনার ইম্প্যাক্ট করে। কিন্তু ইসলাম কিন্তু একটা মোরাল প্রিন্সিপাল, যে আপনার মানে আপনার ট্রাইব মুসলমান বইলে আপনি ট্রাইবাল ইন্টারেস্টের পক্ষে দাঁড়াবেন, এটা ইসলাম না। ইসলামে আপনাকে জাস্টিসের পক্ষে দাঁড়াইতে হবে। এখন এই যে একটা গ্যাপ, যে ইসলামের থিওরিটিক্যাল প্রিন্সিপালের সাথে প্র্যাকটিক্যালি আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কোনো কোনো জায়গায় আচরণের গ্যাপ আছে, এই গ্যাপটা আমি স্বীকার করি, অফকোর্স আছে আমাদের সমাজের মধ্যে। এবং সেই গ্যাপটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং এই অ্যাড্রেস করার জন্য পলিটিক্যাল লিডার, অ্যাড্রেস করার জন্য আমাদের রিলিজিয়াস স্কলার যারা আছে তাদের দায়িত্ব পালন করতে হবে। জি, জামায়াত ইসলামে মানে নারী প্রার্থী নিয়ে তো আমরা অনেক কথা বললাম, একজন হিন্দু ধর্মের অনুসারীকেও হচ্ছে প্রার্থী করা হয়েছে। এটাকে আসলে কিভাবে দেখেন? আমি খুব পজিটিভলি দেখি। আমি মনে করি যে দেখেন, ইসলামের সিস্টেমটাকে চেঞ্জ না করে হুম যেই হুম। যেই জায়গায় আমাদের অ্যাকোমোডেট করার সুযোগ আছে, সেই জায়গাগুলোতে আমাদের অ্যাকোমোডেট করতে হবে। এবং অ্যাকোমোডেট করার একটা প্রিন্সিপাল হইলো যে মডার্ন ন্যাশন স্টেটের মধ্যে নাগরিক অধিকারের ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না।
অ্যাজ মাস অ্যাজ উই ক্যান। যদি খুব একটা দুইটা জায়গা, যেমন আমি বললাম যে প্রধানমন্ত্রী আপনার নারী হইতে পারবে না, এখানে আমি নাগরিক অধিকারকে একটুখানি আপনার ইন্টারফেয়ার করলাম। তো এরকম একেবারে ইসলামের ফান্ডামেন্টাল রিজিড প্রিন্সিপাল যদি থাকে দুই একটা জায়গায়, আমাদেরকে হস্তক্ষেপ করতে হবে। কিন্তু এর বাইরে অ্যাজ মাচ অ্যাজ যেখানে ইসলাম আমাদের জন্য কোনো বার দিতেছে না, সেখানে নাগরিক অধিকারের ব্যাপারে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। তার ফলে একজন মুসলমানের নাগরিক অধিকার এবং একজন হিন্দুর নাগরিক অধিকার এখানে সমান হবে, একজন খ্রিস্টিয়ানের নাগরিক অধিকার এখানে সমান হবে, একজন বুদ্ধিস্টের নাগরিক অধিকার এখানে সমান হবে, একজন পুরুষের এবং একজন নারীর নাগরিক অধিকার সমান হবে। তো সেই নাগরিক অধিকার সমান করার জায়গাতে যে জামাত ইসলাম একটা ইসলামিক পলিটিক্যাল পার্টি হওয়ার পরও আপনার হচ্ছে নন মুসলিমদেরকে কোনো না কোনোভাবে তার পার্টির মধ্যে অ্যাকোমোডেট করার চেষ্টা করবে, এবং তার একটা অংশ হিসেবে তারা যে তাদেরকে পার্লামেন্ট নির্বাচনে মনোনয়ন দিতেছে, আমি এটাকে অত্যন্ত পজিটিভলি দেখি। আমি মনে করি আমাদের সবার এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। জি, আপনি বলছিলেন যে মানে ধর্ম প্রতিষ্ঠা করার বিষয়টি তো আসলে জামায়াত ইসলাম শুরু থেকে বারবার বলে আসছে। আহ, বাংলাদেশে এখন আসলে আমি যদি আপনার কাছে একটু মানে স্পেসিফিকলি জানতে চাই, এমন কোন দিক, কয়েকটা দিকের কথা বলতে পারবেন কিনা যেটি আসলে ধর্ম মেনে চলে না, কিংবা সহজ ভাষায় বলে যে ইসলাম ধর্ম বিরোধী, এরকম কোনো আইন কিংবা এরকম কোনো সিস্টেম আসলে চলমান আছে দেখেন, কিনা? আমাদের পারিবারিক আইন যেটা, মানে মুসলিম ফ্যামিলি ল বলতে আমরা যেটা মিন হুম করি, এটা মোস্টলি ইসলামিক পারিবারিক আইন আমরা ফলো করি। হুম এবং মানে হিন্দুরা তাদের মতো করে তাদের পারিবারিক আইন থেকে অথবা কমন ল ফলো করে, কিন্তু মুসলিম পারিবারিক আইন মোস্টলি আপনার ইসলামের প্রিন্সিপালের উপরে করা। কিন্তু হুম ফৌজদারি আইনে যদি আপনি যান, তাহলে ফৌজদারি আইনে আমরা মোস্টলি আপনার ব্রিটিশ ল ফলো করি। এবং ব্রিটিশ ল, আপনার যে ফৌজদারি আইন, এটা ইসলামী আইন থেকে অনেকখানি সরে যাওয়া আইন, এটা কমপ্লিট একটা নতুন আইন। আপনার ইসলামের আগের যে আইন ছিল সেই আইনটা এখানে নাই। এবং ফৌজদারি আইনে যদি আপনি যান, তাহলে ইসলামের অনেকগুলো আইন আপনি এখানে পাবেন না। যেমন ধরেন ইসলামের খুব স্পেসিফিক হুদুদ ল আছে, তাই না? যে হুদুদ ল আপনি ফৌজদারি আইনের মধ্যে পাবেন না। যেমন ধরেন আমাদের যে ফৌজদারি আইনে ইসলাম যেই যে জিনিস হারাম করে, তার অনেক জিনিস কিন্তু এখানে হালাল করে। যেমন ধরেন আমাদের ব্যাংকিং সিস্টেম ইন্টারেস্ট বেস, কিন্তু ইসলাম তো ইন্টারেস্টকে আপনার হালাল করে না, তাই না? আপনার ইসলাম এটা হারাম, আপনি ইন্টারেস্ট বেসে থাকতে পারবেন না। কিন্তু আপনার রাষ্ট্রের মধ্যে কোনো স্ট্রাকচার নাই যে স্ট্রাকচার আপনার বলবে যে ইন্টারেস্ট থেকে আপনাকে দূরে থাকতেই হবে, বা ইন্টারেস্ট বেসড ব্যবসা আপনি করতে পারবেন না। যেমন জামাত ধরেন, ক্ষমতায় আসলে কি পুরো ব্যাংকিং সিস্টেম বাতিল হয়ে যাবে আমি আমি বাংলাদেশে? আসতেছি সেই জায়গায়। দেখেন, হুম তারপরে যেমন ধরেন আপনি অ্যালকোহল ইসলামে হারাম, আপনি অ্যালকোহলের ব্যবসা করতে পারবেন না, মুসলিমদের জন্য আপনি করতে পারবেন না। কিন্তু হুম আমাদের এই যে সেকুলার সিস্টেমের মধ্যে আছে, সেখানে তো আপনার এই রেস্ট্রিকশন গুলো নাই। আবার যেমন ধরেন ইসলামিক সিস্টেমে রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করবে এবং হচ্ছে জাকাতের ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট করবে। আমাদের দেশে মানুষ জাকাত দেয়, কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেম রাষ্ট্রীয়ভাবে হয় না, এটা হচ্ছে যার যার মতো করে সে সে করে। এখন এই যে একটা ইমপারফেকশন, যে আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় আছি যে সমাজ ব্যবস্থায় ইসলামের সকল আইন কানুন আমরা মেনে চলি না। এখন ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট হলো যে আমরা এই জায়গায় ইসলামী রাষ্ট্রের প্রত্যাবর্তন করবো, আমরা ইসলামিক রাষ্ট্রের জায়গায় যাব। এখন যাইতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো, যেই জায়গায় ইসলামী আইন আছে এটা প্রিজার্ভ করতে হবে, এটা আপনার পরিবর্তন করবেন না। সেকেন্ড হলো, আপনি যখন নতুন কোন আইন করবেন, সেটাকে আপনি চেষ্টা করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইসলামের সাথে অ্যালাইন করে করার, যাতে ইসলামের সাথে কনফ্লিক্ট না করে। এটা হচ্ছে আপনার সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো, যেই যেই জায়গাগুলোতে কনফ্লিক্ট করে সেই জায়গাগুলোতে আপনি এক্সিস্টিং আইনটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন। এখন দেখেন, প্রথম দুইটা পার্টে কিন্তু সকল রাজনৈতিক দল এটা এগ্রি করে, বিএনপিও এটা এগ্রি করে, কিন্তু আওয়ামী লীগও কিন্তু এই কথা বলছে যে তারা কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না। তারা কিন্তু ধরেন যে রেটরিক হইলো, তারা এই কথা বলছে যে তারা মদিনার ইসলাম অনুযায়ী পরিচালনা করবে, তাই না? আমি তো বিএনপির তারেক রহমানেরও বলতে শুনছি যে উনি স্পষ্টভাবে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ অনুযায়ী তার ন্যায় পরায়ণতা উনি ইসলাম পরিচালনা করবে। তো সেই দিক থেকে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হলো বিএনপিও ইসলামী রাজনীতি করে টু সাম এক্সটেন্ট, আওয়ামী লীগ ইসলামী রাজনীতি করে টু সাম এক্সটেন্ট। তো প্রথম যে দুইটা পয়েন্ট, এই দুইটা সবাই এগ্রি করে যে আমরা এক্সিস্টিং আইনের মধ্যে যেটা ইসলাম আছে এটা থাকবে, এটা আমি চেঞ্জ করবো না। সেকেন্ড, আমি যখন নতুন কোনো আইন করব, সেখানে আমি ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি কিছু করবো না। দেন দ্য থার্ড পার্ট ইজ কমপ্লিকেটেড, সেটা হলো যে বিদ্যমান ন্যাশনাল স্টেটের মধ্যে যেই যেই জায়গায় ইসলামের সাথে কনফ্লিক্ট করে, সেই জায়গাগুলো আমি কিভাবে ইসলামের জায়গায় নিব। এই ক্ষেত্রে আমি জামাতের পলিটিক্যাল ফিলসফি যতটুকু বুঝি, যেটা জামাত একটা গ্র্যাজুয়াল স্টেপের মধ্যে যাবে, যে তারা একদিনে সবকিছুর পরিবর্তন করবে না। তার কারণ হলো, একদিনে পরিবর্তন করা সম্ভব না, কেউ পারবে না। যেমন আপনি ধরেন, আপনি যত বড় আলেমের আইনা বসান, কেউ আইসা ব্যাংকিং সিস্টেম আগামীকালকে পুরা বন্ধ করে দিতে পারবে না। ইটস নট পসিবল। তাহলে ব্যাংকিং সিস্টেমের একটা ট্রানজিশন লাগবে। ট্রানজিশনটা করার জন্য কি লাগবে? আপনার তিনটা জিনিস লাগবে। একটা হলো পলিটিক্যাল উইল, যে পার্টি থাকবে তার পলিটিক্যাল উইল লাগবে, আমি চেঞ্জ করব। সেকেন্ড হলো আপনার দুইটা গ্রুপ অফ এক্সপার্টাইজ লাগবে। একটা গ্রুপ হলো বড় মাপের আলেম, যারা ইসলামও বুঝে ইকোনমিক্সও বুঝে। আর একটা গ্রুপ লাগবে বড় মাপের ইকোনমিক্স, যারা হচ্ছে মডার্ন ইকোনমিক সিস্টেম বুঝে, আবার যারা ইসলামিস্ট আলেমদের সাথে আপনার আলাপ আলোচনা করতে পারে। এই গ্রুপ অফ পিপল একসাথে বসে তাদের একটা প্ল্যান করতে হবে দীর্ঘমেয়াদী, যে ইন্টারেস্ট এক ধরনের জুলুম,
আমি ইন্টারেস্ট থেকে কিভাবে বের হয়ে আইসা একটা ইসলামের যেই ন্যায়পরায়ণতার ইকোনমিক প্রিন্সিপাল আছে তার উপর ভিত্তি করে ইকোনমিক্স এর তৈরি করব। এটা অত্যন্ত কমপ্লিকেটেড একটা কাজ। কেউ এটা আগামীকাল সকালবেলা করতে পারবে না। যারা খুব জোশে এই কথা বলে যে আগামীকাল সকালবেলা আসলে সবকিছু আমি আপসাইড ডাউন করে দিতে পারবো, তাদেরকে যদি আপনি দেন এটা ডিজাস্টার বানায় ফেলবে। তো এই জায়গায় আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে দেখেন, আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। ইসলামের সাথে এদেশের মানুষের কোনো কনফ্লিক্ট নাই। তারা সবাই ইসলাম পছন্দ করে, তারা সবাই আল্লাহর উপর ঈমান আনে, মুসলমানদের সবাই আল্লাহ রাসূলের ভালোবাসে। কিন্তু মডার্ন সিস্টেমের মধ্যে ইসলামের প্রিন্সিপালগুলো কিভাবে কাজ করবে এটা আমরা প্রপারলি বুঝি না। অনেক ক্ষেত্রে আমরা জানিও না, আমাদের এক্সপার্টাইজের ঘাটতি আছে, আমরা একটা কলোনিয়াল পিরিয়ডের মধ্য দিয়ে আসছি। তো ইসলামী রাষ্ট্রগুলো যেটা করবে সেটা হলো যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সাথে আলাপ আলোচনা করে এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে ইসলামের দিকে একটা স্লো প্রত্যাবর্তনের রাস্তা তৈরি করবে। এবং এই প্রত্যাবর্তনের রাস্তাটা এরকম হবে যে আপনি খুব ভালো ইসলাম প্র্যাকটিস না করলে আপনি এটাতে ইরিটেট হবেন না, কারণ আপনি যখন বুঝবেন যে ইসলাম আপনার আইডেন্টিটি, আপনি যখন বুঝবেন যে ইসলামের ইকোনমিক সিস্টেম আসলে মানুষের প্রতি ন্যায় বিচার করার কথা বলে, তখন এটার ব্যাপারে ইরিটেশনের কিছু নাই। আমরা এখন ইসলামিক সিস্টেমের প্রত্যাবর্তনের জিনিসটা একটা ভয়ের মধ্য দিয়ে দেখি। তার কারণ হলো যে মডার্নিটির মধ্যে এবং ব্রিটিশ কলোনিয়ালিজমের মধ্য দিয়া আমাদের কয়েক জেনারেশন শিখছে যে ইসলাম হইলো আসলে একটা নন মডার্ন জিনিস, ইসলাম এমন একটা জিনিস যেটা আধুনিক সময়ে চলে না, ইসলাম এমন একটা জিনিস যেটা ইনজাস্টিসের কথা বলে। এটা হলো মূলত এই ব্রিটিশ কলোনিয়াল মাইন্ডের মধ্য দিয়ে আমাদের দেখা। আমরা যখন এই ডিকলোনিয়ালাইজেশনটা করতে পারবো, তখন মুসলমানের সন্তান ঘরে ফিরে আসবে, সে ইসলামের পছন্দ করবে, ইসলাম তার নিজের চয়েস হয়ে উঠবে। এবং এই কারণেই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কোনো প্রবলেম ফিল করি না। তার কারণ হলো মেজরিটি মুসলমান সমাজে যখন মুসলমানের সন্তান ইসলামকে তার নিজের বিশ্বাস, নিজের কালচার এবং নিজের আইডেন্টিটি হিসাবে আইডেন্টিফাই করবে, তখন ইসলামের সাথে তো তার কোনো কনফ্লিক্ট থাকবে না। আমি যেরকম করে ইসলাম পছন্দ করি, আপনি এরকম করে ইসলাম পছন্দ করবেন, আরেকজনও সেভাবে ইসলাম পছন্দ করবে। প্রশ্নটা তখন হইব ইমপ্লিমেন্টেশন কিভাবে করব। এবং সেটা আপনার ওপিনিয়ন থাকবে, আমার ওপিনিয়ন থাকবে, আমরা সবাই আলাপ আলোচনা করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই ইমপ্লিমেন্টেশনের প্রক্রিয়া তৈরি করব। কিন্তু ইসলাম আসলে কেউ মানবে কি মানবে না সেটা তো আসলে ব্যক্তি অধিকার হবে, তাই না? মানে জোর করে তো আসলে কাউকে ইসলাম মানানো হবে না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা উদাহরণ খুঁজে পাবেন যে কেউ নামাজ না পড়ার কারণে ধইরা এনে তারে মাইর দিছে যে তুই বেটা নামাজ পড়লা না কেন? একটা উদাহরণ না, পাইবেন। কিন্তু আমি রোজা না বাংলাদেশে এই রাখার উদাহরণ কারণে। পাবো, কিন্তু আমি বাংলাদেশে এই উদাহরণ পাবো যে কেউ নামাজ না পড়ার কারণে কিংবা কেউ প্রপারলি ইসলাম মানছে না এই অভিযোগ দিয়ে তাকে ধরে এনে মারা হচ্ছে। এই কারণে আমি বলছি যে ইসলামের এই আন্ডারস্ট্যান্ডিং গুলো নিয়ে আমাদের সমাজে আরো অনেক আলাপ আলোচনা করতে হবে। এবং এটার যে কোনো আমি গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে গুরুত্ব দিতেছি, তার কারণ হলো গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা ভালো দিক কি, ভালো দিক হলো যে আমি আপনার সাথে আলাপ আলোচনা না করে আইন করব না, তাই না? আমি আপনার নাগরিক অধিকারকে সম্মান করতেছি এবং আমি মনে করতেছি যে আপনার এখানে ওপিনিয়ন আছে। তার মানে আমি কিভাবে ইসলাম বুঝি, কোন জায়গায় আপনার আপত্তির প্রশ্ন আছে, কোন জায়গায় আপনি মনে করেন যে এটা ইসলামিক না, এই আলাপ আলোচনাটা আমরা করব। যার ফলে এটা যেন একটা স্বৈরতন্ত্র না হয়, যে আমরা পাঁচজন মানুষ মিলে মনে করলাম ওকে আমরা 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 আল্লাহর কাছ থেকে এক ধরনের, ধরেন যে এই যে ক্রিশ্চিয়ানিটির মধ্যে যেরকম থাকে যে চার্চের পোপের একটা অথরিটি থাকে এবং সে যেভাবে বুঝে সেভাবে ক্রিশ্চিয়ানিটি অন্যের উপর চাপাই দিতে পারে। ইসলামে তো এটা নাই, ইসলামে কোনো অথরিটি নাই। ইসলামে কেউ একজন এসে দাবি করতে পারবে না যে আমি আমি রাসূলের অথরিটি ধর্মের ব্যাপারে। ইভেন খলিফাদের পলিটিক্যাল অথরিটি ছিল, কিন্তু ফিকি অথরিটি ছিল না। আপনি আপনার ইসলামের যে প্রথম যে খোলাফায়ে রাশিদিন চারজন, তাদেরকে আপনি খুঁজে পাবেন না যে তারা সকল ফিকি বিষয়ে ওপিনিয়ন দিচ্ছেন। বরং তখন ডিফারেন্ট গ্রুপ অফ সাহাবা ছিলেন যারা হচ্ছে আপনার ফিকি বিষয়ে ইজতেহাদ করছেন। পলিটিক্যাল লিডারশিপ শুধু পলিটিক্যাল জুরিসডিকশন নিয়ে আপনার কাজ করছেন। তো এই যে একটা ইসলামের সিস্টেম যেখানে পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়া সামনে আগায় যেতে হবে, এই প্রক্রিয়াটা যদি আমি মানি, তাইলে তো আপনার এই ভয়টা চলে গেল যে আগামীকাল সকালে আইসা আমি একটা অটোক্র্যাটিক সিস্টেম ডেভেলপ করে আর সবার উপরে আমি ইসলামের বিধিবিধান আপনার চাপাই দিলাম। এটা তো কখনোই হয় না। দেখেন, ইসলামে একটা অসাধারণ জিনিস আছে যেটা আপনি মডার্ন টাইমে আরো বেশি অ্যাপ্লিকেবল, সেটা হলো ইসলামে একটা প্রাইভেসি কনসেপ্ট আছে, একটা হিউজ প্রাইভেসি কনসেপ্ট আছে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন ইসলামে অ্যালকোহল খাওয়া হারাম, কেউ যদি মদ খায় এটা কমপ্লিটলি হারাম। কিন্তু আমি জানি যে একজন ঘরের মধ্যে বসে আপনার অ্যালকোহল খাইতেছে, আপনি কিন্তু তারা ধরতে পারবেন না। তার কারণ হলো ঘর তার প্রাইভেট স্পেস। এই প্রাইভেট স্পেসে আপনি তারা যা করতে পারবেন না, এই মেয়ে, আমি মনে করি যে তুমি তুমি মদ খাইতেছো ঘরের মধ্যে বসে, দেই তুমি খাইতেছো কিনা। নো, ইউ ক্যান ডু দ্যাট। যদি সে তার পাবলিক প্লেসে এক্সপোজার হয়, যে হয়তো সে পাবলিক প্লেসে এসে মাতলামি করতেছে, অথবা পাবলিক প্লেসে তার হাতে আপনার এই মদের বোতল আছে, তাহলে আপনি তাকে ধরতে পারবেন। কিন্তু তার প্রাইভেসি ইজ ইজ কনজার্ভড ইন দেয়ার। ইসলামের যেই হুদুদ ল আছে, এই হুদুদ ল এর মধ্যে অনেকগুলো ল আছে যেই লতে আপনার মানে এভিডেন্স সিস্টেম, সাক্ষ্য আইন, যেমন ধরেন যে ইসলামের ব্যভিচারের সাক্ষ্য আইন হলো চারজন এক্সপ্লিসিট সাক্ষী লাগবে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিন যে এটা যদি পাবলিকলি ওপেনলি হয়, আদারওয়াইজ তো আপনি চারজন সাক্ষী পাওয়ার এই কথা না। তো ইসলামের আইন
মানুষের প্রাইভেট স্পেসকে অনার করে ডিজাইন করা। এইটাতে বহু জায়গায় মানুষের হস্তক্ষেপ নাই, আবার সব জায়গায় এটা লিবারালিজমের মধ্যে আপনার মেলে না। কিছু কিছু জায়গায় হস্তক্ষেপ আছে। এখন যেই জায়গায় হস্তক্ষেপ নাই আমরা সেখানে করব না, যেখানে হস্তক্ষেপ আছে সেইখানে আমাদের সমাজে পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়া এই কনসেন্সটাকে আগায় নিয়ে যেতে হবে, একটা দুই যেটা একটা আমাদের উদাহরণ সোসাইটির দিবেন কিনা কালেকটিভ ডক্টর মির্জা ইন্টারেস্টের গালিব, জন্য ভালো। দুই জি। একটা উদাহরণ দিবেন কিনা যে কোন জায়গায় কোন কোন জায়গাগুলো আসলে হস্তক্ষেপ যোগ্য ইসলাম অনুযায়ী? এই যেমন যেমন ধরেন যে আপনি একটা মডার্ন লিবারেল জায়গায় আপনি লাইসেন্স নিয়ে একটা মদের দোকান করতে পারবেন, হুম কিন্তু হুম। আপনি আপনি একটা ইসলামিক সমাজে এটা আপনি করতে পারবেন না, তাই না? আচ্ছা। আপনি একটা মডার্ন লিবারেল জায়গায় আপনি লাইসেন্স নিয়ে প্রস্টিটিউশন ব্যবসা করতে পারবেন, কিন্তু আপনি একটা ইসলামিক সোসাইটিতে আপনি করতে পারবেন না। আপনি একটা মডার্ন আমেরিকা তো জায়গায়, আমেরিকা তো আপনি অনেক জায়গায় করতে পারবেন না, আপনি মানে অনেক লাইসেন্স জায়গায় করতে পারবেন না, আবার পারবেন। কিন্তু কিন্তু কিছু আমেরিকা কিছু তো জায়গায় ইসলামিক রাষ্ট্র না, কিন্তু এখানেও না। আপনি করতে পারবেন না। এক্স্যাক্টলি, তো তার মানে হলো যে মোরালিটি সংক্রান্ত মানুষের কমন সেন্সটা অনেক জায়গায় একরকম কিন্তু। হুম তাহলে যেমন ধরেন আপনি ইসলামের ড্রেস কোড আছে, আপনি যদি মানে একটু ক্রিশ্চিয়ান সমাজে যান তাহলে আপনি দেখবেন যে ক্রিশ্চিয়ান সমাজে একটা কনজারভেটিভ ড্রেস কোড আছে। আবার আপনি হুম। একেবারে আমেরিকান সোসাইটিতে যান, আপনি কি কমপ্লিট নুড হয়ে রাস্তাঘাটে ঘুরতে পারবেন? ইজ দ্যাট না, অ্যালাউড ইন হিয়ার? তাহলে পারবেন না। মানুষের কি মোরালিটি সংক্রান্ত সেন্স সকল সমাজেই আছে, তাই না? ইসলামের মধ্যেও আছে। তো জি। এখন ধরেন যে মানে এই জায়গায় আমি বলতে চাইতেছি যে কমন আন্ডারস্ট্যান্ডিংটা আসলে সিমিলার। কমন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে খুব বেশি প্রবলেম নাই। কিছু কিছু জায়গায় লিবারাল সোসাইটি মানুষের যতখানি ওপেন স্পেস দেয়, ইসলাম ততখানি ওপেন স্পেস দেয় না। আবার কোথাও কোথাও ইসলাম লিবারাল সমাজের চাইতেও বেশি ওপেন স্পেস দেয়। যেমন ধরেন আপনি হাসিনার সময় দেখছেন যে পুলিশ দ্বারাই আপনার মোবাইল ফোন নিয়ে চেক করতেছে, আপনি তো কোনো ইসলামিক সোসাইটিতে আপনি এটা চেক করতে পারবেন না। আবার যেমন ধরেন আপনি অনেক সময় দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেকের নামে, ধরেন একজন 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 নারীর নামে একজনের তার চরিত্রের অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে একটা পোস্ট করলো, কিন্তু আপনার ইসলামের ব্যাপারে এক্ষেত্রে রেস্ট্রিকশন আছে যে আপনি যদি কারো ব্যাপারে কোনো অপবাদ দিতে চান, বলতে চান যে সে সে অন্যায় করছে, ব্যভিচার করছে, তাহলে আপনার সাক্ষী হাজির করতে হবে, এবং সেই সাক্ষী যদি আপনি প্রমাণ না করতে পারেন তাহলে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আপনার শাস্তি হবে। এখানে মানুষের পার্সোনাল ডিগনিটি ইজ মোর প্রোটেক্টেড। কাজে ইসলামিক আইনের একটা ফিলসফি আছে, এবং সেই ফিলসফি বহু জায়গায় মানুষের কমন আন্ডারস্ট্যান্ডিং এর সাথে মিলে। ডক্টর মির্জা গালিব, আপনাদের কাছে মনে হয় কিনা যে জামাত, আপনি যে আইডিওলজি গুলোর কথা বললেন, এগুলো ইমপ্লিমেন্ট করাটা আসলে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে? এই যেমন আপনি বললেন অপবাদ দেয়া, গালি দেয়া, আমি তো দেখি যে জামাত সমর্থকরাই সব থেকে বেশি এসে ফেসবুকে এসে গালাগালি, সোশ্যাল মিডিয়ায় এসে গালাগালি শুরু করে, কিংবা হচ্ছে না, যে আমার বলে নানান যে রকমের না না না, অপবাদ। সবচাইতে বেশি করে এই স্টেটমেন্টটা রাইট না। এই স্টেটমেন্টটা যদি আপনি করে, আপনি যদি বলেন যে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান তাহলে যারা জামাত শিবিরের জামাতের সমর্থক তাদের সমর্থক নিয়ে মধ্যে গালাগালি করে অনেকেও দেখে আমরা করে। ধরে নিই তারা জামায়াতের সমর্থক। হ্যাঁ, আপনি প্রথমত ধরে নেন এটা, আরেকটা হলো আপনার একটা এক্সপেকটেশন আছে যে এদের 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 তো করার কথা না, তার ফলে এরা যখন করে তখন আপনি অনেক বেশি শকড হন, যে কারণে আপনার কাছে মনে হয় যে এটা অনেক, কিন্তু অন্যদের চাইতে বেশি করে এই স্টেটমেন্ট রাইট না। কিন্তু যেটা করে সেটা অন্যায় করে, অফকোর্স সেটা অন্যায় করে, এবং আমি এই 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 ইমপ্লিমেন্টেশনটা, মানে কঠিন ইমপ্লিমেন্টেশনটা ধাপে ধাপে যাইতে হবে। এবং আমি যেটা আর্গু করতে চাই সেটা হলো একটা মুসলিম মেজরিটি সমাজে আসলে ইসলামের সাথে সংখ্যাগরিষ্ঠ মানুষের কনফ্লিক্ট থাকার কথা না। ইসলামের যে আইন, সে আইনের যে ফিলসফি, এর সাথে কারোই কনফ্লিক্ট থাকার কথা না। যে কনফ্লিক্টটা হয়েছে এটা আমাদের দুইটা গ্যাপের কারণে হয়েছে। একটা হলো মডার্নিটির মধ্যে ইসলাম বোঝাটা একটা কঠিন কাজ, যে কিভাবে কাজ করবে, এটার জন্য যেই একাডেমিক ইন্টেলেকচুয়ালিটি দরকার এটা মুসলমান আলেমদের মধ্যে হয় নাই। আমাদের এখানে আরো একাডেমিক ইন্টেলেকচুয়ালিটি তৈরি করতে হবে। দ্বিতীয় হইলো যে সংখ্যাগরিষ্ঠ মানুষরা যারা কলোনিয়ালিজমের মধ্য দিয়ে গেছে, আমাদের এডুকেশন সিস্টেম কলোনিয়ালিজমের মধ্য দিয়ে যাওয়ার কারণে আমরা ওয়েস্টের মানসিকতায় দেখা ইসলামকে ট্যাগ করতে অভ্যস্ত হয়ে গেছি, যে একটা ইসলামিক রুল মানে হলো খুব ভয়ের বিষয়, এটা আইলে আয়সা ধরে আমারে দৌড়া মারবো, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু ইমপ্লিমেন্ট ইসলাম। এই জায়গা থেকে একটা ভয় তৈরি হয়েছে। তো এই দুইটা গ্যাপ আমরা স্লোলি, গ্র্যাজুয়ালি পারস্পরিক সম্মান, আলাপ আলোচনা, গণতান্ত্রিক স্পেস, এটার মধ্যে দিয়ে সমাধান করতে চাই। জি, ডক্টর মির্জা গালিব, সময় আসলে একদমই শেষের দিকে, কিন্তু আসলে আপনাকে পেয়ে মানে আসলে অনেকগুলো বিষয় আলোচনায় আনতে হচ্ছে। আমি শেষ করে দিব খুব অল্প সময়ে, শুধু শেষ দুটো প্রশ্ন করতে চাই। ইমপ্লিমেন্টেশনের কথা যেহেতু বলা হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে আহ, যাদেরকে আমরা ধর্ম প্রচার করছে কিংবা ধর্মের বাণী সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, যে আলেমদের কথা আমরা যদি বলি, সেই আলেমদের মধ্যে অনেক রকম ইসলাম বিরোধী বক্তব্য, অনেক রকম ইসলামের অপব্যাখ্যা আমরা দেখি। জামায়াতে যদি ক্ষমতায় আসে, সেই জায়গাগুলোকে আরেকটু পলিশ হবে কিনা? কারণ এই আলেমদের দায়িত্ব কিন্তু অনেক। আমি এখন একটা ইসলামী একটা কথা যদি আমি এখন যদি সোশ্যাল মিডিয়ায় বলি, কিংবা একজন আলেম যদি বলে, দুইটার মধ্যে আসলে কিন্তু পার্থক্য অনেক থাকে। না, ডেফিনেটলি দেখেন আমাদের হুম। আলেমদের মধ্যে অনেক ব্রাইট এবং স্মার্ট আলেম আছেন যাদের জ্ঞান ইলম অনেক বেশি, এবং তারা কিন্তু সমাজে সংখ্যায় অনেক কম। অসাধারণ কাজ করতেছেন, কিন্তু সংখ্যা অনেক কম। এখন হুম দেখেন এখানে ইসলামী রাজনীতিটা আপনি বুঝতে পারবেন যে আপনি চাইতেছেন যে সমাজে ইসলামের
রাইট আন্ডারস্ট্যান্ডিং থাকুক, হুম। তাহলে সমাজের ভালো মাপের আলেম থাকুক, তাইলে কি রাষ্ট্রে ইসলামী শিক্ষা এবং আলেমদের এমপ্লয়মেন্টকে যদি স্পন্সর না করে রাষ্ট্র, তাহলে আপনি ভালো আলেম কই পাবেন? আপনি যদি ভালো মাদ্রাসা তৈরি না করেন, ভালো আলেম কই পাবেন? তাই না? আপনি এডুকেশন সিস্টেমে বরাদ্দ দেওয়ার সময় বলবেন যে আমার ইসলামী এডুকেশন সিস্টেমকে প্যাট্রোনাইজ করার দরকার নাই, তারপর আবার সমাজে যায় বলবেন ভালো আলেম নাই কেন? তাহলে তো একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করলো। তো ইসলামী রাজনীতির প্রায়োরিটির শুরুটা হইব যে আমরা ইসলামকে প্রপারলি বুঝতে চাই, মডার্ন টাইম এবং ন্যাশন স্টেটের মধ্যে ইসলামিক প্রিন্সিপালকে রিফ্লেক্ট করতে চাই, এবং এইটা করার জন্য ইসলামী এডুকেশন, ইসলামিক জ্ঞান, ইসলামিক আলেম, তাদেরকে আমরা স্পন্সর করতে চাই। এবং এটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে ওভার দ্য টাইম আমরা কালেকটিভলি একটা জায়গায় গিয়ে দাঁড়াইতে পারবো যেখানে ইসলামকে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে আপনার ভীতিকর কিছু বলে মনে হবে না। এবং আমি এখানে একটা কমেন্ট করতে চাই, দেখেন ওয়েস্টার্ন সিভিলাইজেশন তো এখন সারা দুনিয়াকে ডোমিনেট করতেছে। ইসলামের ইনহেরেন্ট ক্যাপাসিটি এবং কোয়ালিটি আছে এই সভ্যতার চাইতে 100 গুণ ভালো একটা সভ্যতা তৈরি করা। কিন্তু সেই জায়গায় আমাদেরকে যাইতে হবে। এই যাওয়ার রাস্তাটা আমাদের অনেক লম্বা, এই যাওয়ার রাস্তাটা আমাদের অনেক এফোর্ট দিতে হবে। কিন্তু ইসলামী রাজনীতির শুরু হলো এই রাস্তাটাকে শুরু করা, এবং এইটা যদি আমরা স্টেট স্পন্সরশিপের মধ্য দিয়ে করতে পারি, তাহলে ওভার দ্য টাইম মুসলিম সিভিলাইজেশন তৈরি হবে আপনার এই ইনহেরেন্ট কোয়ালিটিটাকে ধারণ করে। তো এইটাকে ভীতিকর হিসাবে মানুষের কাছে উপস্থাপন করার কোনো প্রয়োজন নাই, মানুষেরও ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। দেখেন মুসলমানের সন্তান মুসলমানের সন্তান, সে তার ইসলামের ব্যাপারে প্রাউড, আপনি তাকে নিয়ে কাজ করতে পারবেন, তার উপর এটা জোর করে চাপায় দেওয়ার কোনো দরকার নাই। এই কারণে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে একটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে সহনশীলতা, সম্মান, ডিগনিটি এবং পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ইসলামী রাজনীতি সামনের দিকে আগাইতে পারে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্ন, ডক্টর মির্জা গালিব, 2 সপ্তাহ পরে নির্বাচন, জামাত কতগুলো আসন পেতে পারে বলে আপনি আশাবাদী? না, আমি আসলে এভাবে প্রেডিকশন করব না। আমি এভাবে প্রেডিকশন করবো না। আমি যেটা চাবো সেটা হলো যে জামাত এবং বিএনপি এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে যে জিতবে সে যেন মনে করে যে দেশটা আমার না, বরং আমি জনগণকে সার্ভ করতে আসছি। এবং যে বিরোধী দলে যাবে সে যেন প্রথম দিনই না বলে যে ইলেকশনের সূক্ষ্ম কারচুপি হয়েছে এবং আমি একটার পর একটা হরতাল দিব, এইভাবে যেন অসহযোগিতা না করে। বরং আমরা দেখতে চাই যে এই দুইটা রাজনৈতিক দলের একজন সরকারে যাবে, আরেকজন বিরোধী দলে যাবে, বাট দে উইল রেসপেক্ট ইচ আদার, এবং আমরা একটা অসাধারণ পার্লামেন্ট পাবো যেখানে আমরা রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো এবং পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধার জায়গা দেখবো। কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে কিনা সে ব্যাপারে আশাবাদী কিনা? আমি নির্বাচন সুষ্ঠুর ব্যাপারে কিছুটা শঙ্কা আমার ব্যক্তিগতভাবে আছে, বিশেষ করে যে ভায়োলেন্স গুলো এখন তৈরি হইতেছে এইটা শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে আমার যথেষ্ট শঙ্কা আছে। এই শঙ্কাটা দূর করার জন্য আমি মানে একটা একটা অনুরোধ করতে পারি জনগণের কাছে, সেটা হলো সবাই যেন ভোট দিতে আসে। হিউজ অ্যামাউন্ট অফ মানুষ যদি ভোট দিতে আসে, তাহলে আপনার ভোট কেন্দ্র দখল করে এবং ভায়োলেন্সের মধ্য দিয়ে আপনার নির্বাচনকে ইন্টারফেয়ার করাটা কঠিন হয়ে যাবে। তো আমার বোধ হয় যে জনগণ এবার ভোট দিতে আসবে বলে আমি ধারণা করি। তো আমরা যদি বিশাল সংখ্যার মানুষ যদি আপনার ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়াই এবং আমার ভোট যদি আমি প্রপারলি কাস্ট করি, আপনি যেই রাজনৈতিক দলকে পছন্দ করেন তারে ভোট দেন, বিএনপিকে দেন, জামাতকে দেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু ভোট দিতে চান, আপনার ভোট যেন আপনি দিতে পারেন। এই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমি মনে করি যে এই যে নির্বাচন নিয়ে যে সংখ্যা সেটা হয়তো অনেকটা কমে যাবে ইনশাল্লাহ। জি, ডক্টর মির্জা গালিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনি আমেরিকান পোস্টকে সময় দিয়েছেন। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ জানাবো আপনাদেরকেও। আমেরিকান পোস্ট পডকাস্টে এই ছিল আজকের মতো। আমেরিকান পোস্টের সঙ্গেই থাকুন সবসময়।